এই যে জুনিয়র, কখনো কখনো সাইডে বা পিছনেও ফিরে তাকাতে হয়, সবসময় সামনে তাকিয়ে চললে চলে? সাইড থেকে এমন কথা কানে আসতেই দাঁড়িয়ে সাইডে তাকিয়ে বললাম, এমন কথা বলার কারণ কি? এই যে আপনাকে প্রায় একটা বছর যাবৎ ফলো করি, সেটা আপনি খেয়াল করেছেন? জি, আমি খেয়াল করেছি, অনুভবও করেছি, চিন্তাভাবনা করে দেখেছি, কিন্তু কোনো প্রকার ফিল আসেনি। কেন? আমি কি দেখতে খারাপ? আমার সাথে প্রেম করা যায় না? না, আপনাকে আমার যোগ্য বলে মনে করছেন না? কোনটা জুনিয়র? না, আপনাকে দেখে এবং আপনার সাথে কথা বলে কখনো মনের ভিতর ঘন্টা বেঁচে ওঠেনি, তাই প্রেমে পড়া হয়নি। যদি ঘন্টা বাজতো তাহলে হয়তো হতে পারতো সিনিয়র। এমনভাবে রিজেক্ট করে দেবেন? একটু তো ভেবে দেখতে পারেন, একটু ভেবে দেখুন না। এমনভাবে তাকাবেন না, মনে মনে বললাম। মেয়েদের এই পিটপিট করে তাকানো দৃষ্টির কাছেই ছেলেরা সবচেয়ে বেশি দুর্বল। এভাবে তাকালে, এভাবে অনুরোধ করলে মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে। বুকের বাম পাশে হালকা একটা কম্পন শুরু হয়, যেন হৃদয়টা নীরবে কিছু বলতে চায়। সেই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন, শুধু অনুভব করা যায়। কেন? এমনভাবে দেখলে বুকের ভিতরে কিছু হয়? তাহলে এমনভাবেই তাকিয়ে থাকি। সরেন আপনি, আমি এখন গেলাম। দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করি। জুনিয়র, কি ভাববো আমি? কিছু না সিনিয়র, আমার তরফ থেকে না তো নাই। একা একা হেসে উঠলাম। আমি আকাশ, অনার্স ফোর্থ ইয়ার। বাসায় আব্বু আম্মু বড় বোন, এই নিয়ে ফ্যামিলি। বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন বাসায় আমরা তিনটা মাত্র জীব। যার সাথে কথা বলছিলাম সে আমার সিনিয়র, সম্ভবত মাস্টার করছে, অথবা সেমিয়ার অন্য ডিপার্টমেন্টে। জুনিয়র যখন বলেছে তখন সিনিয়র এবং মাস্টার করছেন, অথবা ফেলো স্টুডেন্ট, কিছু একটা হবে। উনি দেখতে অনেক মিষ্টি, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া যায়। এটা বলবো না যে কলেজের সব থেকে বেশি সুন্দরী, তবে অনেক সুন্দর। কিন্তু ওনার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। ফোর্থ ইয়ারের আজকেই প্রথম ক্লাস, বন্ধুরা আগে এসেছে, আমার শুধু দেরি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম ভাঙতো কিনা সন্দেহ। আম্মুর থাপ্পড় খেয়ে ঘুম ভেঙেছে। কী যেন স্বপ্ন দেখছিলাম, আর বউ বউ বলে কী সব বলছিলাম, তাই নাকি মেরেছিল। হাঁটতে হাঁটতে বন্ধুদের কাছে এলাম। কিরে বন্ধু, আমি তো ভাবছিলাম তুই আজকে কলেজেই আসবি না। তোকে ফোন দিলাম, রিসিভও করিসনি। আরে আর বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই দেরি। তারপর বন্ধুদের সাথে কথা বলতে শুরু করি। কি রে, খুশি খুশি লাগছে যে? কি হয়েছে? আমি কি দেখতে অসুন্দর? আমার মধ্যে কি এমন কমতি আছে যে আমাকে রিজেক্ট করলো? কে রিজেক্ট করলো? তোর জুনিয়র? তোর মাঝে কিছু কমতি আছে বলেই তো তোকে রিজেক্ট করলো। হ্যাঁ, এবং তার একটাও বয়ফ্রেন্ড নেই। অপমান করছিস? কোথায়? না তো। তোকে অপমান করতে যাবো কেন? আমাদের কি সেই সাহস আছে যে তোকে অপমান করব? এমনভাবে দাঁত বের করে হাসবি না তো। আমি কি এতটাই অসুন্দর যে আমার সাথে রিলেশনে যেতে চাইলো না? তার থেকে বরং এইগুলো অন্য কোথাও ট্রাই কর। আমাদের কলেজে ছেলের অভাব পড়েছে যে তুই একটা বছর যাবৎ একজনকে ফলো করে যাচ্ছিস। সেই ছেলের থেকে অনেক হ্যান্ডসাম এবং সুন্দর ছেলে আছে। মানুষ ভালোবাসে কেন? নিজেকে ভালো রাখতে। আমি যদি তার ভেতরে আমার ভালো থাকাটা দেখতে পাই, তাহলে আমার কি দোষ? রিলেশনে একজনে আসক্ত নারী পুরুষ সবসময় ঠকে যায়। লয়াল থেকে জীবনের সুখ খোঁজা আর অন্ধকারে সূচ খোঁজা একই। এই যে মনে কর আমাকে ঠকিয়ে চলে গেছে। একাধিক রিলেশন করব কি? একবারেই রিজেক্ট করে দিয়েছে। কি কষ্ট! এটাও নাকি আমাকে দেখতে হলো। আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি। বিকেলে শপিং মলের সামনে দাঁড়িয়ে রাজকে ফোন দিলাম। কী রে, কোথায় তুই? আমি তো পঞ্চম তলায়, তুই চলে আয়। ওয়েট। মলের ভিতরে এসে লিফট আসার জন্য অপেক্ষা করলাম। আসতেই উঠে পড়ি। দ্বিতীয় তলায় লিফট থামে, হয়তো কেউ উঠবে। এক সাইডে দাঁড়িয়ে আমার মতো ফোন টিপছি, মানে গেমস খেলছি। খেয়ালই করিনি শুধু একজন প্রবেশ করেছে। লিফট চলতে চলতে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল। কী হলো বুঝলাম না। বিদ্যুৎ চলে গেল না নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে তো। আপনি এমন এক আজব মানুষ যে আশেপাশে তাকিয়ে দেখেন না। কে এলো কে গেল সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। মানুষটা একবার তাকিয়ে দেখে যে কে এসেছে। মনে মনে বললাম, আপনার পারফিউমের গন্ধে বুঝেছিলাম যে এটা আপনি। আমি তাকাইনি এই জন্য যে আপনি আমার সাথে কথা বলবেন। আচ্ছা, কোনোভাবে উনি লিফট থামিয়ে দেয়নি তো? আপনাকে এখানে দেখবো কখনো এক্সপেক্ট করিনি। বাই দ্য ওয়ে, লিফটে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে।
ওনার দিকে তাকিয়ে দেখি মাথায় সানগ্লাস, জিন্স আর টপস পরে আছে। মাশাআল্লাহ, বুকে ওড়না নেই, থাকবে কিভাবে? ওটার যে ওজন, সবাই কি ভার বহন করতে পারে? ইমার্জেন্সি বাটন টিপলেই তো হয়ে যায়। বোতামগুলোর দিকে এগিয়ে যেতে যাব, তখন বোতামগুলোর সামনে দাঁড়িয়ে বলল, ভালোই তো হয়েছে তাই না? এখানে আমি আর আপনি, আর কেউ নেই। ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। একটু আসতেই ফোন দিলাম, রিসিভ করার সাথে সাথেই কেটে গেল। নেটওয়ার্ক জ্যাম হচ্ছে কেন বুঝলাম না। ফুটদূর লাভ নেই, নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল। আমাকে নিয়ে ভেবে দেখেছেন জুনিয়র? বললাম না আপনাকে দেখে আমার মনের দরজা কড়া নাড়েনি। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? উনি পাশে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালেন। বুকের ভিতর কেমন যেন করছে, একটা ভয় লাগা কাজ করছে। উনি পাশে দাঁড়াতেই ভয়টা দ্বিগুণ হয়ে গেছে। একটা জুনিয়র, নাম আকাশ, পড়াশোনায় ভালো, কলেজের সব আন্দোলনের প্রথম সারির একজন। কোনো কিছুর প্রয়োজন হলে প্রিন্সিপালরা রাজি হলেও জুনিয়রদের নিয়ে ক্যাম্পাসের আন্দোলন শুরু করে আদায় করে নেওয়ার জন্য এরকম একজন। এমনিতেও মুখ চলে, কিন্তু কোনো মেয়ের সামনে একদম চুপচাপ। এটা মানতেই পারছে না। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে কলেজের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কলেজটা শুধু বদলায়নি, বদলে গেছে আমার ভেতরটাও। আপনার দিকে তাকলেই মনে হয় সব আন্দোলনের চেয়েও কঠিন লড়াইটা বুঝি এখন হৃদয়ের ভিতরেই শুরু হয়ে গেছে। সব কিছু আদায় করতে মনে হচ্ছে আমাকে আন্দোলনই করতে হবে। উত্তর দিলাম না। লিফট কখন ঠিক হবে? ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরা নেটওয়ার্ক বুস্টার লাগিয়ে রাখলেই তো পারে। এত বড় শপিং মল, কিন্তু এই তার অবস্থা। আচ্ছা, আপনি কি জানেন আপনি অনেক মেয়ের ক্রাশ বয়? জানি না, হবে হয়তো। আমাকে দেখে ক্রাশ খাবার কিছুই নেই। পোশাক একদম সাদামাটা, চলাফেরা সাদামাটা, কোনো গাড়ি নেই। কিছুটা রিক্সা, কিছুটা হেঁটে কলেজে আসা হয়। মাঝে মধ্যে বাসা থেকে পুরো রাস্তা হেঁটে আসতে হয়। কখনো কখনো পকেটে একটা টাকাও থাকে না। হিরোদের মতো দেখতেও না যে ক্রাশ খাবে। আপনি কি জানেন অনেক অনেক মেয়ে এমন কিছু পছন্দ, যেমন আমার পছন্দ। ক্ষণিকের জন্য এই পছন্দ, 1 বছর 2 বছরের জন্য বা কয়েক বছরের জন্য না। একটা সময় এইসব ভালো লাগা সময় স্রোতে স্রোতে হারিয়ে যায়। আজকে যেটা আপনার কাছে গভীর ভালো লাগা, পছন্দ, ভালোবাসা মনে হচ্ছে, সেটা সময়ের সাথে সাথে স্মৃতির ভিড়ে হারিয়ে যাবে। মনে মনে বললাম, জি ভাবনিছি, ভাগ্যে কী যে আছে আল্লাহ জানে। এমন পার্ট নেওয়া ঠিক হচ্ছে? এত ভালো কবে থেকে হয়েছি আমি? শালা যে পার্ট নিচ্ছে মনে হচ্ছে কত মহান মানুষ। চান্দু, তুমি যতটা ভালো মানুষ হবার চেষ্টা করছো ততটাও না। তোমার চোখ কোথায় যায় সেটা ভালোভাবেই বুঝতে পারছি। সব ছেলেই এক। আপনি সত্যিই একটা ভালো মানুষ। কী যে বলেন না আপু, আপনার এমন মনে হচ্ছে কেন? তাড়াতাড়ি লিফটটা ঠিক হোক, আমি এখন বের হয়ে যাই, না হলে আমার ভালো মানুষের মুখোশ উন্মোচন হয়ে যাবে। নেটওয়ার্ক পেতে পেতেই রাজকে ফোন রিসিভ করতেই বললাম, ভাই লিফট এসে গেছে। আবার নেটওয়ার্ক চলে গেল, কল কেটে গেল। শালা কিছু বুঝতে পারলো কি না কে জানে, কিন্তু এই মেয়ে ধীরে ধীরে এত পাশে আসে কেন? কতটা ভালো আজকে দেখবো। আমার সামনে ভালো আর ভদ্র সেজে থাকা হয় না? সত্যিই ভালো। আপনি আমার দিকে এমনভাবে এগিয়ে আসেন কেন? এই যে দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি চাচ্ছি খারাপ কিছু হোক। ফ্লাইং কিস দিল। মনটা যাচ্ছে লিফট কিস করি, না থাক, প্রয়োজন নেই। ওখান থেকে লিফটের অন্য পাশে সরে গেলাম। দেখুন, আমি পুরুষ মানুষ, যদি মাথায় সিক্স ভর করে তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। তখন আপনি কেঁদে চিৎকার করেও কুল পাবেন না, আর এখান থেকে যে পালাবেন তার রাস্তাও নেই। সো প্লিজ আমার পাশে আসবেন না এবং এইসব অঙ্গভঙ্গি করবেন না। আরে আমার ভদ্র মানুষ, আই এম ইমপ্রেস। আই থিঙ্ক না, কিছু না। আচ্ছা, আপনার নাম্বারটা দিন তো। দেখুন, একটা বিষয়, আমার সাথে আপনার বা আপনার সাথে আমাকে কোনোভাবেই যাবে না। শুধু শুধু এগুলো না করে আপনি আপনার পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে ফোকাস করুন। এমনভাবে নাম্বার না পেলেও অন্যভাবেও তো নিতে জানি। আমাকে দেখে কি ভদ্র মনে হয়? মনে মনে বললাম, আমি জানি আপনি অনেক বড় শয়তান। প্লিজ আমার সাথে এমন করার কি প্রয়োজন? আমার থেকে কলেজে কত ভালো ভালো ছেলে আছে, কত ছেলে আপনাকে পছন্দ করে, তাদের সাথে রিলেশনে যান না। আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন, আপনি যাকে ভালোবাসেন তাকে না। আপনি যাকে ভালোবাসলেন সে অন্য কাউকে ভালোবাসতে পারে, তাই বলছি আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন। গার্লফ্রেন্ড আছে? না, বাসায় বউ আছে, আমি বিবাহিত।
মিথ্যে বলার কি আছে? আমি আপনার সম্পর্কে সব কিছু জানি, শুধু শুধু কেন মিথ্যে বলছেন? লিফটের কি হলো বুঝলাম না। আরে বল তাড়াতাড়ি ঠিক হ। ওই শালা কি যে করে কিছু বুঝলাম না। নেটওয়ার্ক ঠিক মতো আসেও না। ফোন দেখে লাভ নেই, নেটওয়ার্ক পাওয়া যাবে না। হঠাৎ কি হলো বুঝলাম না। শপিং মলে কি নেওয়ার জন্য আসা হয়েছে? আমার ফ্রেন্ডের ল্যাপটপ ঠিক করার জন্য আসা হয়েছিল। আমার ফ্রেন্ড ওপরে আছে, আমি ওর কাছেই যাচ্ছিলাম। ও, ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু আম্মু এবং বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে। আব্বু একটা ব্যাংকের সামান্য গার্ড, আম্মু বাসায় গৃহিণী। আর কিছু? বউ কি করে, পড়াশোনা না গৃহিণী? কিছু না বলে চুপচাপ থাকলাম। দেখুন এমনভাবে হাসবেন না। তো কিভাবে হাসবো? পেতনির মতো করে হাসবো? বাঙালি মেয়ে এইসব পোশাক পরেন কেন? টপ চিপস এসব কি? আপনি কি বাঙালি নন? তাহলে টি শার্ট পরেন কেন? পাঞ্জাবি লুঙ্গি এসব পরবেন, মানে নিজে পরলে কোনো দোষ নেই। এ কেমন দ্বিধাচারিতা? থাক, আমার ভুল হয়ে গেছে সিনিয়র। আমি কিছু না বলে ক্যান্ডি ক্রাশ খেলতে লাগলাম। তাছাড়া আর কি করব? বেশ কয়েক মিনিট নীরবতা ভেঙে নেহা আপু বললেন, আসো লুডো খেলি, দুজনে একসাথে বসে লুডো খেলা যাবে আর সময়ও কাটবে। আপনি আপনার মতো খেলেন, আমি আমার মতো ক্যান্ডি ক্রাশ খেলি। আমি কিন্তু আপনার ফোন নিয়ে নেব। অন্যের সুখ আপনার সহ্য হয় না তাই তো? অ্যাবসলিউটলি রাইট। অন্যকে সুখে থাকতে দেখতে পারি না। অন্য কেউ সুখে থাকলে শরীরের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। লুডো খেলবেন না আপনার ফোন আমি নিব? আমার দিকে ফোন নিতে এগিয়ে আসলো। সেই মুহূর্তে লিফট চলতে চলতে আবার বন্ধ। নেহা আপু সোজা আমার ওপর এসে পড়ছে, না সরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ঠেলে দূরে সরিয়ে পড়লাম। নিজেকে কন্ট্রোল করুন এবং ভালো থাকুন। লিফটটা ভালো হওয়ার সময় পেল না। আবার চলতে শুরু করলো। আবার আমার উপর এসে পড়েছে। সরুন তো। শোল্ডার ধরে সরিয়ে বললাম, এবার আপনি ইচ্ছে করে এমনভাবে আমার উপর এসে পড়ছেন। জি না, আমি নিজেকে সামলাতে পারি। এবার সামনে ওই সাইডে দাঁড়িয়ে থাকুন। আমার কথা শুনে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এই শয়তান মহিলা আর কোনো কাজ নেই, ভণ্ড একটা। চতুর্থ ফ্লোর আসতেই গেট খুলে গেল। বেরিয়ে দেখি রাজ দাঁড়িয়ে আছে এবং ভূত দেখার মতো তাকিয়ে আছে। এই শালা ভদ্র মানুষ, কার সাথে এতক্ষণ ছিলি? ভাগ্য খারাপ, দ্বিতীয় ফ্লোরে উনি উঠেছেন, কিন্তু এতক্ষণ লাগলো কেন? কন্ট্রোল বক্সে একটু প্রবলেম হয়েছিল তাই এমন। আচ্ছা ভাই, কিস বাদে আর কি করেছিস? কী সব উল্টাপাল্টা কথা বলছিস? কিস করতে যাব কেন? ওইসব কিছু হয়নি। তা তো তোর শার্ট বলে দিচ্ছে। কি সুন্দর লিপের ট্যাটু হয়ে গেছে। কিস হয়নি শালা। হারামি বলিস ভালো লাগে না, আর সুযোগ পেয়ে এইসব শুধু কিস পর্যন্ত না, নিচ পর্যন্ত হয়ে গেছে। তোকে যতই সত্যি বলি বিশ্বাস করবি না, তাই তোর যা ইচ্ছা ভাবতে পারিস। আমি ওয়াশরুম থেকে লিপস্টিকের দাগ পরিষ্কার করে আসছি। এমনভাবে মলের ভিতরে চলাফেরা করা যাবে না। আয় তুইও আমার সাথে। সাথে করে ওয়াশরুমে নিয়ে এলাম। এই জন্য ডাইনি হাসছিল। দূর থেকে বোঝা না গেলেও কাছ থেকে বোঝা যাচ্ছে। এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও দেখলাম না, শুধু এক জায়গায় লিপস্টিকের দাগ আছে। রাজ তখন থেকেই হেসে যাচ্ছে। ইচ্ছে করছে ওর 72 লাখের উপর একটা লাথি দিয়ে ভবিষ্যৎ অন্ধ করে দেই। পানি দিয়ে ধুতেই উঠে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি দেখি নেহা আপু। তলে তলে এত দূরে চলে গেছে আর আমরা কিছু বললেই রেগে যায়। ভাবি কিস পর্যন্তই ছিল তো। দিলাম কোণের গোতা। তোকে বললাম না কিছুই হয়নি। হঠাৎ লিফট চলতে চলতে বন্ধ হওয়ার জন্য উনি আমার উপর এসে পড়েছে, আর এমন আকাম হয়েছে। আর ভাবি কি? কোন দিক দিয়ে ভাবি মনে হলো তোর? তাই বলে এমনভাবে মারবি? বাবাগো কি ব্যথা। না, ভাবি ডাক শুনতে ভালোই লাগলো। আপনি আজকের পর থেকে ভাবি বলবেন কেমন? ঠেলতে ঠেলতে নিয়ে এলাম। তারপর ওর কাজ সেরে অল্প নাস্তা করে পানি সেরে যে যার বাসায়। শালা সারাক্ষণ এটা বলে মাথা খেয়েছে যে কি হয়েছে। রুমে এসে ফোনটা নিয়ে বসলাম। কিছুক্ষণ গোতাগুতি করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। কবে যে তোর পড়াশোনা শেষ হবে, কবে যে একটা চাকরি পাবি? তোর বাবার আবার হার্টের সমস্যাটা দেখা দিয়েছে, টাকা পয়সাও নেই যে ভালো চিকিৎসা করাবো। কি করবো বলো? গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে চাকরিও পাওয়া যাবে না, মনের মতো চাকরি হবে না। এত আশা নিয়ে তোমরা আমাকে পড়াচ্ছ, এখন চাকরি করতে গেলে পড়াশোনা নষ্ট হবে, আর ভালো চাকরিও পাওয়া যাবে না। এটাই তো প্রবলেম। আরে খুব বেশি সমস্যা না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তুই মন দিয়ে পড়াশোনা কর, এইগুলো নিয়ে তোকে ভাবতে হবে না।
না ভাবলে কি হবে, প্রাইভেট পড়িয়ে যা পাই সেটা দিয়ে আমার কলেজের খরচ এবং আমার খরচ চলে যায়। আর আব্বু যে বেতন পায় সেটা সংসারে চলে যায়। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয়। খাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। আপনার ফ্রেন্ড এত পাথর মনের কেন? সুন্দর পড়াশোনায় ভালো বলে কি অ্যাটিটিউড বেশি, না সে নিজেকে মহান কিছু ভাবে? এগুলোর কিছু না, সে তার পড়াশোনা, ক্যারিয়ার এইসব নিয়ে চিন্তা করে। আকাশ এইসবের ভেতরে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। তার বাবা মায়ের অনেক স্বপ্ন, ছেলে ভালো কিছু করবে, ভালো জব করবে। সবার বাবা মায়ের এমন স্বপ্ন, এখানে এমন কি আছে? দেখেন আপু, প্রতিটা মানুষের কিছু না কিছু প্রবলেম থাকে, স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সবার কি একই রকম চাওয়া পাওয়া? এটা ঠিক, কিন্তু এত অ্যাটিটিউড ভালো না। ডিসিশন করতে সমস্যা কোথায়? আপনি হয়তো তার ফ্যামিলি সম্পর্কে জানেন না, তাই এমন কথা বলছেন। আকাশ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তার বাবা হার্টের রোগী, ওর আম্মুও একজন রোগী বলতে পারেন। ওর বাবা যা ইনকাম করে তা দিয়ে ওদের সংসার চলে। যদিও আকাশ তার প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে পড়াশোনা থেকে নিজের খরচ চালায়, আবার তার খরচ থেকে কিছু বেঁচে গেলে ফ্যামিলিতে দেয়। এত কিছুর ভেতরে কিভাবে এইসব রিলেশনে গিয়ে নিজেকে আর ক্যারিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিবে? পড়াশোনায় বেশ ভালো, আমাদের সামনে স্যারেরা বেশ নাম করে, ভালো একটা চাকরি পেয়ে যাবে। বলতে পারবো না, বর্তমানে চাকরির যে অবস্থা, অনেক প্রতিযোগিতা। আর আপনি আমার বন্ধুকে ডিস্টার্ব না করে তার জগৎ নিয়ে থাকতে দেন। আর ছোট মানুষ হয়ে একটা কথা বলি, আপনি যদি তার জন্য অপেক্ষা করে থাকতে পারেন তাহলে থাকেন, যদি না পারেন তাহলে কেটে পড়ুন। দয়া করে প্লিজ ওর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই, আমি কি করেছি শুনি? আমি না ফোন দিই না মেসেজ করি, তার ফেসবুক আইডি নেই, তার ফোন নাম্বারও নেই, তাহলে কিভাবে তাকে বিরক্ত করলাম? তোমার ফেসবুক আইডি আমার কাছে ছিল তাই মেসেজ দিলাম, ওর ফেসবুক আইডি এবং ফোন নাম্বার নেওয়ার জন্য নক করেছিলাম। ফেসবুক আইডি তেমন ব্যবহার করে না, যা কিছুটা সময় নষ্ট করে ইউটিউব এবং গেমে। আর আমি তো আপনাকে কিছু দিব না। আমার আর কিছু লাগবে না, আমি আকাশের থেকেই ফোন নাম্বার নেব। আপু প্লিজ, এমনভাবে তার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি মেনে নিলাম আপনি কিছু বলবেন না। আমি জানি প্রেম কখনো সুখ এনে দেয় না, সব সময় সম্পর্ক একই রকম থাকে না। রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া এগুলো শান্তি কেড়ে নেয়, সুখ সব সময় থাকে না। যখন সমস্যা হবে আপনাদের মাঝে, তখন আকাশের সব কিছু এলোমেলো হয়ে যাবে। গার্লফ্রেন্ড আছে? আছে বলেই তো বলছি, সম্পর্কে গেলে পড়াশোনা চাঙ্গে উঠে যায়। কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রাইভেট পড়িয়ে অল্প খেয়ে কলেজে এলাম। এসে বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিয়ে ক্লাসে। বান্ধবী, এমনভাবে মুড অফ করে থাকলে তো চলে? তোর এমন হাসি মাখা মুখটা এমন থাকলে ভালো লাগে বল? এমনভাবে পাশ খেয়ে যাবো এটা কোনোভাবে মেনে নিতে পারছি না দোস্ত। শেষে একজন জুনিয়র থেকে এমনভাবে রিজেক্ট হতে হলো। তোকে আমি আগেই বারণ করেছিলাম, সে ছেলে একদম অন্যরকম। আচ্ছা চল, আজকে একটু ঘুরে আসি, তোর মুডও ঠিক হবে আর ঘোরাঘুরিও হবে। ভালো লাগে না কিছু করতে, মন চাইছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে। বুকে মাথা রেখে বলি, খুব ভালোবাসি আপনাকে। হঠাৎ কেন এমন মনে হচ্ছে বুঝলাম না। এই মেয়ের মাথা খারাপ হয়েছে। আরে না, সত্যি, এখন হঠাৎ কেন এমন মনে হলো বুঝলাম না। সামনে গিয়ে বলতে ইচ্ছে করছে, একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়েছে? তো আমাকে কি একটু ভালোবাসা চায় না? আমি কি তোমার এতটাই অযোগ্য? এই কুর্তি কি বলিস? থাক, আর ইমোশনাল হয়ে লাভ নেই। শুধু তোমার কথা চিন্তা করলে হবে না, ওই ছেলের কথা চিন্তা কর। তোর দূরে সরে যাওয়াই উচিত। তোদের ফ্যামিলির মতো সবার ফ্যামিলি না। এই ব্যথা সারা জীবন মনে থাকবে। তবে মনে হচ্ছে এই ব্যথা অনুভব করতেও ভালো লাগবে। আমি কয়েকদিন কলেজে আসবো না। কেন কলেজে না আসার কারণ? কোথাও কি ঘুরতে যাবি, না কারো বাসায় বেড়াতে যাবি? ক্লাসে এসে ক্লাস শেষ করে বাসায়। আজকে এক সপ্তাহ থেকে নেহা আপুকে দেখিনি, হয়তো অসুস্থ তাই কলেজে আসে না। মস্তিষ্ক বারণ করলেও মন ঠিকই খুঁজতেছে। আপুর বাসা অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন যেতে বলে কিন্তু যাওয়া হয় না। যাব কি, গেলেই তো একটা খরচ, ছোট ভাগ্নে, তার জন্য এটা সেটা নিতে হবে। তারপর কম করে হলেও 1 কিলো মিষ্টি নিতে হবে, দেখা যাবে 500 শেষ। এই হচ্ছে অবস্থা। প্রাইভেট পড়াশোনা, কলেজ, সময় কোথায়? আজকে ডাকলো, না করতে পারিনি, তাই ভাবছি বিকেলে যাব। যেই ভাবা সেই কাজ।
বিকেলে আপুর বাড়িতে এলাম। এসে কলিং বেল দিতে কেউ এসে দরজা খুলে দিল। দেখি আপুর ননদ দরজা খুলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাগ্নির জন্য এত কিছু, কিন্তু আমার জন্য কি নিয়ে এলেন? আমিও তো একটা ছোট মানুষ আছি। হ্যাঁ, এত ছোট নাক টিপলে কষা দিয়ে দুধ পড়বে। আপু কোথায়? আপনি আসবেন শুনে ভালো মন্দ রান্না করছে। এত কিছু দেখে বললাম, ভাবি তোমার ভাই এত কিছু খেতে পারবে? তখন বলে, তোমার মতো পেটুক থাকলে এই সব বেশি হবে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কি খুব বেশি খাই? এমনভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? দরজার সামনে দাঁড়িয়ে গেছে আর ট্যাপ রেকর্ডার অন করে দিয়েছে। এত কথা বলতে পারে, বলার মতো না। ওই ওখানে আমার ভাইকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবা না বাসার ভিতরে আসতে দিবা? কিরে, কেমন আছিস? তাজরিন সামনে থেকে সরতে ভিতরে এলাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আম্মু কেমন আছে? ভালো। আহাত কোথায়? আপুর শাশুড়ি এলো, ওনার সাথে কথা বলে আপুর রুমে এলো। আপুর রুমে এসে ফোন টিপতে শুরু করি। তাজরিন একে একে খাবার নিয়ে এসে রেখে যাচ্ছে। এই আহাত, তোর মামা এসেছে, রুমে আছে। আপুর কথা শুনে আহাত রুমে দৌড়ে আসে। বয়স খুব বেশি না, 4 বছর। আজকেই বিছানা থেকে নেমে কোলে উঠিয়ে ঘোরাতে শুরু করেছে। শুরু হয়ে গেছে মামা ভাগ্নের নাচানাচি। এসব বাদ দিয়ে খেয়ে নিন। দেখি ভাবির ভাইকে। কেন আপু, আগে কখনো দেখোনি? না, কখনো দেখা হয়নি। আর দেখবো কিভাবে? তোমাদের বাসায় এলাম কখন? বিয়ের পরের দিন তাদের বাসায় এলাম, খেয়ে আবার বাসায় চলে যাই। ও, তো এখন পরিচিত হবার ইচ্ছে থাকলে হয় নাও। এখন মামা ভাগ্নের রুমে লাফালাফি করছে। ও, আয় দেখি। যা, এর জন্য কলেজ যাওয়া বন্ধ করেছিলাম। যাকে মনে করব না, যাকে অনুভব করব না, যাকে দেখব না, যার সঙ্গে কথা বলবো না, না বললেই তো এখানে এসেছিলাম, সেই মানুষটাই কিনা আজ এখানে। তবুও স্বীকার করতেই হবে, এই কয়েকটা দিন বেশ উপভোগ করেছি। তার সাথে আর কি পরিচয় হব? ওনাকে বেশ ভালোভাবেই জানি, আমাদের কলেজের 3rd ইয়ারের। মানে আপু, এটাই তোমার জুনিয়র ক্রাশ? ভাবি, ও ভাবি। আরে চুপ চুপ, তোর মুখ বন্ধ কর বই। তাজিনের চিৎকার শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নেহা আপু আছে। নেহা আপু তাজিনের মুখ চেপে ধরে রেখেছে। বোঝার চেষ্টা করছি চিৎকার করলে কেন, আর কি হয়েছে। এই জন্যই এই সব কাউকে বলতে হয় না। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। একেই বলে নিজের পায়ে নিজের কোড়াল মারা। পরিচয় করিয়ে দিচ্ছি ভাইয়া, এটা আমার মামাতো বোন নেহা। আর আপু, এটা ভাবি ছোট ভাই আকাশ ভাইয়া, মানে তোমার জুনিয়র ক্রাশ, তোমার ভালোবাসা। কেমনটা লাগে? দিলাম ওর পিঠের উপরে একটা কিল। তুই কি তোর মুখ বন্ধ রাখবি? আর তোকে কে বললো এটা আমার ক্রাশ? এটা নয়, ওনাকে এই জন্য চিনি যে উনি কলেজে অনেক ফেমাস। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস কর আকাশ কলেজে কতটা ফেমাস। কেন কথা ঘোরানোর ব্যর্থ চেষ্টা করছো? আমি ভালোভাবেই বুঝতে পারছি তোমার ক্রাশ আকাশ ভাইয়াই। কি হয়েছে তাজরিন, এমনভাবে ডাকছো কেন? না খেয়ে মামা ভাগ্নে গল্পে মেতেছে, তাই ডাকলাম। এমনভাবে ডাকলো আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। খাচ্ছে? এই খেয়ে নে, নুডলস তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো মামা, ফ্রেশ হয়ে আমরা খেতে বসি। উঠে দরজার সামনে আসতেই দুজনে সরে গেল। আমি বেসিনের কাছে এসে হাত ধুয়ে রুমে এসে খেতে বসলাম। আমি হাত ধোয়ার জন্য বাটি নিতে এলাম, আর এর মধ্যে তুই বাইরে গেলি। তাজরিন, তুমি তো ভালো শয়তান, একটা বাটি নিয়ে দিতে পারোনি? এটা শ্বশুর বাড়ি নাকি যে জামাই আদর পাবে? আর ভাবি কর্ম করে খেতে হয়, না হলে শরীরে মরিচা লেগে যাবে, তাই না ভাইয়া? কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। কথা বলা একদম বন্ধ, মুখ দিয়ে যেন কথা বের হতেই যাচ্ছে না। তোমরা দুজনেই কি জন্য বসে আছো? তোমরা দুজনেও খেতে বসো। না, আগে তোমার ভাইয়ের শেষ হোক, তারপর না হয় কিছু বাঁচলে খাবো। যেমনভাবে খাচ্ছে মনে হচ্ছে কিছু কপালে জুটবে। ভাবি, শুধু শুধু আমাকে পেটুক বলো, কিন্তু তোমার ভাইকে দেখেছো কিভাবে খাচ্ছে? আমি তো দেখি না, ওদিকের কাজটুকু সেরে আসি। তোরা আর দুজন বসে খেয়ে নাও। আপু চলে গেল। তাজরিন বলল, আপু, এমনভাবে কারো দিকে তাকিয়ে থাকতে নেই, নজর লেগে যাবে তো। এক সপ্তাহ দেখি না, যতই তাকিয়ে থাকি না কেন চোখের খোরাকি পূরণ হয় না, হৃদয়ের তৃপ্তিও মেটে না।
মন তো শুধু একটাই কথা বলে, আবারও একটু তাকিয়ে থাকি রে, আর একটু। দিলা তো সত্যিটা বলে। তখন শুধু শুধু কথা ঘোরানোর চেষ্টা করছিলাম। না আসলে সবটা বুঝতে পারছি, তখন আর লুকিয়ে কি হবে? এত কিছু করেও এত ভালোবেসেও কোনো লাভ নেই। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করছে না। কষ্ট কি কষ্ট। কবি বলেছেন, কোনো কবি বলেছেন দেখার বিষয় নাকি বলেছে সেটা শোনো। পিছনে জোকের মতো লেগে থাকো, দেখবার ঠিক কাজ হয়ে যাবে। আরও বলেছে একবার না পারিলে দেখো বারবার। এখানে অনেক কন্ডিশন আছে। আপুর বাসাতে কিছুক্ষণ থেকে চলে আসি। আপুর বাড়িতে কখনো আনইজি ফিল হয় না, তবে আজকে হয়েছে। আরে ভাই, যদি কেউ বারবার ঘুরে দেখে তাহলে সেটা কি ভালো লাগে? পরের দিন কলেজে এলাম, এসে বন্ধুরা বসে খেলছি। খেলা শেষ করে ক্লাসে। আকাশ, কোনো সমস্যা? তোমার ক্লাসে মনোযোগ নেই যে? সরি স্যার, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আর এমন হবে না। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। ওই মেয়ে আমার মনকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ নয়। আমাকে এইসব থেকে অনেক দূরে থাকতে হবে। আমার অনেক স্বপ্ন, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, সেগুলো ভাঙতে দেওয়া যাবে না। টিফিন পিরিয়ডে কিরে, তোর কি হয়েছে? অন্যমনস্ক কেন? নেহাপু ধীরে ধীরে আমার মনকে গ্রাস করতে শুরু করেছে। এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। যতটা পারিস নিজেকে সামলানোর চেষ্টা কর, এইসবে জড়িয়ে নিজেকে ধ্বংস করে দিস না। আমি সেটা জানি, আমি যথেষ্ট চেষ্টা করব। দেখতে দেখতে একটা বছর চলে গেল। আমার অনার্স কমপ্লিট। তখন নিজেকে সামনে নিয়েছিলাম। আর নেহাপু কখনো সামনে আসেনি। কেন আসেনি, কি হয়েছে, এসব কিছু জিজ্ঞেস করিনি। চাকরি খুঁজে চলেছে। স্যারকে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? কোনো চাকরি হলো? না স্যার, এখনও রেজাল্ট পাইনি, তাই সেভাবে কোনো চাকরি খুঁজিনি। দোয়া করি যেন ভালো কিছু করতে পারো। আমাদের তখন ভালো লাগে যখন তোমাদের সঠিকভাবে শিক্ষা দিতে পারি। আর সবথেকে বড় অর্জন হলো যখন তোমরা আমাদের থেকে বড় কোনো পজিশনে যাও। জি স্যার। এখন কলেজের অবস্থা কেমন? অনেকদিন কলেজে যাওয়া হয় না, আপনাদের মিস করি স্যার। তাই তাহলে তুমি চলে আসো, একদিন ঘুরে যাও। এমন না যে তোমাদের কলেজে প্রবেশ করা নিষেধ, এখনও তোমাদের ওটা কলেজ। তা ঠিক, কলেজে এখন কোনো কাজ নেই, তাই যাওয়া হচ্ছে না। তো আর কি, পড়াশোনা করবা না? না জব করবা? আমি বলবো তুমি মাস্টার কমপ্লিট করো আর পাশাপাশি জব করো। কিভাবে সম্ভব স্যার? পার্ট টাইম জব পাওয়া যাবে না। ক্লাস পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করা সম্ভব না। আপনি যখন বললেন আমি অবশ্যই ভেবে দেখব। আর আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। বাহ, গুড। দোয়া করি। আচ্ছা আমি যাই, কাজ আছে, তোমরা থাকো। জি স্যার। স্যার চলে গেল। আমরা বন্ধুরা আড্ডা দিতে থাকি। একটা ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ভাইয়া, আমি আপনার বিয়ান। ও, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? আপু, আহাদ, আঙ্কেল, আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো। একটা চাকরির অফার আছে আমার ফ্রেন্ডের বাবার অফিস। আবার বলো শুনি। আমি ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে দেখুন। সম্ভবত ওটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জব। বেতন কেমন জানা হয়নি, সেটা আপনাকে গিয়ে দেখতে হবে। আচ্ছা, তুমি ঠিকানা দিয়ে দাও, আমি আগামীকাল গিয়ে দেখব। আচ্ছা থাকেন ভাইয়া। বাবা, আমাদেরকে কেউ এমনভাবে চাকরির অফার করে না। এমন চাকরিতে তোর পোষাবে? আরে ভাই, এখন যা পাচ্ছি সেটাই গ্রহণ করি না। এটা করতে করতে ভালো চাকরি পেলে তখন এটা ছেড়ে চলে যাব। আগে গিয়ে দেখি কি হয়। স্যার এলো, চা খাওয়ার অফার করলাম না। স্যার কি নাকি ভাববে? আরে কি ভাববে? আমরা কি কোনো দোকানে বসে আছি, না কোনো বাজারে? এখান থেকে দোকান অনেক দূরে। আর দেখলি না, স্যার তারাই আছে। কিন্তু আমাদের বলা উচিত ছিল। আচ্ছা বাদ দে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে এবং আফসোস করে লাভ নেই। আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। পরের দিন যথারীতি তাজরিন ঠিকানা অনুযায়ী একটা অফিসের সামনে এলাম। ভিতরে এলাম, দেখি খুব বড় অফিস না, একটা কোম্পানির ছোট অফিস। স্পেশালি কি শুধু আমাকেই ডেকেছে? আর কাউকে তো দেখি না, কেউ তো জবের জন্য আসেনি। এত কিছু ভেবে লাভ নেই, আমার চাকরিটা হলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ইয়েস, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। ওকে, এটা তো মহিলা মানুষ। সরি ম্যাম,
আমি ভেবেছি যে ইটস ওকে। ওখানে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? এত অবাক হওয়ার কিছু নেই। মনে মনে বললাম, নেই মানে? আমার পেপার দেখে আপনি কি করবেন? আমি জানি এমনিতেও আপনি এই জব অফার করবেন, কিন্তু আমি এই জব নিতে পারবো না। এমনভাবে তো নেব না। এই যে মিস্টার, মেয়েদের মতো ন্যাকামি করার কি আছে? জব করলে করেন, নাহলে যেতে পারেন। আমি গেলে আপনি আটকাবেন, আমার গিয়ে লাভ নেই। 1 বছর কোনো খবর ছিল না, এখন এখানে বিয়ে কি করেননি? আমি তো ভেবেছিলাম বিয়ে করে নিয়ে হয়তো একটা পয়দাও হয়ে গেছে। না মানে ভাবছিলাম যদিও কলেজে দেখা হতো। আমি আপনাকে কেন থামাতে যাব? আপনি আপনার মতো করে ডিসিশন নিতেই পারেন। আপনার ইচ্ছে হলে থাকুন, না হলে যেতে পারেন। এটা অফিস, এটা প্রেম করার জায়গা না। পছন্দ হলে থাকবেন, না হলে যেতে পারেন। জবের সার্কুলার দিয়ে অনেকজন ছেলে মেয়েই আসবে। চুলপাক নামে করা যাবে না। পেছন করে দরজার কাছে এগিয়ে গেলাম। এত ইগো কি জন্য বুঝলাম না। শালা খাটাস। মনে হয় প্রিয় মানুষগুলো এমনই ঘাড় তেরা হয়ে থাকে, আর যখন কেউ বুঝে যায় তখন মনে হয় আরও এমন করে ভাবতে বেড়ে যায়। সত্যি কি চলে যাবে? সত্যি যদি চলে যায় তখন কি হবে? এই বিশ্বাস নেই। চলো তো যেতে পারি। আপনার জব আপনি রাখতে পারেন ম্যাম, আমি জানি। আমি চলে গেলেও আপনার কিছু হবে না। আমার থেকে বেটার কাউকে পাবেন। আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে চাই, এমনভাবে কারো দয়া না। আমার বাবা মা এমনভাবে চাকরি পাওয়ার জন্য এত কষ্ট করে পড়াশোনা করায়নি, বুঝলেন? জব বাবা, আমি কখন কি বললাম যে এগুলো আমাকে শোনাচ্ছে? ইচ্ছে করছে মেরে দাঁত ফেলে দিয়ে একদম। এত ইগো কেন? আপনার বস কি জানে আপনি এমনভাবে কাউকে চাকরি দিচ্ছেন? আপনি তো রুলসের বাইরে কাজ করছেন। এই যে হ্যালো, এটা আমার অফিস। এখানে আমি যা বলি তাই রুলস। এই সমস্ত কিছু আমার বাবার মানে আমার, বোঝা গেছে? আপনাকে পছন্দ করি তাই আপনার সাথে এমনভাবে কথা বলি। আপনাকে পছন্দ না করলে, আপনাকে ভালো না বাসলে এতক্ষণ আপনার কি করতাম ঠিক ছিল না। জি বুঝলাম, কিন্তু আমি আপনাকে কখন মারলাম, কখন অপমান করলাম, কখন ক্ষতি করলাম যে আপনি আমার কিছু করবেন? আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাদে অন্য কোনো পোস্ট খালি থাকলে বলেন। না, আর কোনো পোস্ট ফাঁকা নেই। আপনি যা বুঝছেন না আমি তা বুঝি, কিন্তু আমি যা বুঝতে পারছি আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি যা চাইছেন তা কখনোই সম্ভব নয় মিস নেহা। আপনার আর আমার মাঝে আকাশ জমিন পার্থক্য। আমি বা আমার পরিবার আপনাকে মেনে নিলেও আপনার পরিবার কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার থেকে আমার যতটা দূরত্ব থাকবে ততই সবার জন্য ভালো। আমি জানি না আমার ভেতরে আপনি কি দেখেন যে এমন করছেন। এখনও অপেক্ষা করে আছেন। আমার চেয়ে অনেক ভালো ছেলে আছে, রিচ পরিবারের ছেলে আছে যাদের সঙ্গে আপনাকে মানাবে। আমার সঙ্গে আপনাকে মানাবে না। আপনার পাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আমার নেই। আপনি কেন এসব বুঝতে চান না? কেন বোঝেন না বলুন তো? এমনভাবে তাকিয়ে আমার বুকে তীর ছোঁড়ার কি আছে? আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকেই চাই, শুধু এক মুহূর্তের জন্য নয়, আজীবনের জন্য চাই। আপনার জন্য আমি অপেক্ষা করেছি, এখনও করে যাচ্ছি। কেন এই অপেক্ষা, কেন এই ধৈর্য? আপনি কি একবারও বোঝার চেষ্টা করেছেন আমার ভিতরে এমন কি ঘাটতি আছে যে বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আমি তো শুধু চাই আপনি আমার পাশে থাকুন, সারা জীবন পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। আমি কি করলে আপনাকে পাবো একটাবার যদি বলে দিতেন, আমি সেটাই করতাম। আমাকে কি আপনি শিকারী ভাবেন না তীরন্দাজ? আপনি তীরন্দাজ না হলেও একজন শিকারী। আপনি আমার মনকে শিকার করেছেন, আমার হৃদয়কে তীর মেরে ক্ষতবিক্ষত করেছেন। এটাই কি আপনার ইন্টারভিউ? জব করবেন? 25,000 টাকার স্যালারি দিয়ে শুরু, আস্তে আস্তে বেতন বাড়বে। বড্ড কম, কিন্তু পাচ্ছি এটাই অনেক। মনে মনে বললাম, এর থেকে ভালো জব পেলে কে থাকবে এখানে? কী হয়েছে, এত চিন্তা ভাবনা করছেন কেন? কম হয়ে গেল তো? আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, যদিও আব্বুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অপারেশনের প্রয়োজন, কিন্তু এত টাকা কোথায়? ভালো হলেই ভালো। আচ্ছা, আপনি একটু কথা বলেই কি এত চিন্তা ভাবনা করতে শুরু করেন? পুরো কথা বলেন। সত্যি আঙ্কেল আন্টি ভালো আছে তো? জি, মেডিসিন খাচ্ছে, সুস্থ আছে। আমি অপারেশনের টাকা দিতে পারি, তবে একটা শর্তে। যদি রাজি থাকেন তাহলে বলেন। অপারেশন করাতে পারলে তো ভালো হয়। আচ্ছা, আগে আপনার শর্ত শুনি, তারপর বলছি। যদিও বুঝতে পারছি আপনি কি শর্ত দেবেন। আমাকে বিয়ে করতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমি আপনার অপারেশনের টাকা দেবো, যতটা খরচ হবে সব আমিই দেবো। ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে এতটা পাগল কি জন্য? আপনার কথা ভেবে দেখব, তারপর বলবো। ওকে, এমনভাবে তাকিয়ে থাকবেন না বসবেন? সেই তখন থেকে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। আপনি আমার সিভি দেখুন। চেয়ারে বসে ফাইলটা এগিয়ে দিলাম। নেহা দেখতে লাগলো। দেখা শেষ করে বলল,
আমি রেখে দিলাম। আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। আপনার কাছে মেইল চলে যাবে। থ্যাঙ্কস ম্যাম। ওকে, বাই। এত তাড়াহুড়ো করেন কেন? বাসায় বউ আছে নাকি? তেমন না, আমি আব্বু আম্মুকে এই খুশির খবরটা দিতে চাই। মনে মনে বললাম, একটা সরকারি চাকরি পেলে ভালো হতো। ট্রাই করব, যদিও বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছেন। আপনার একটা সমস্যা, কথা বলতে বললেই কোথায় যেন হারিয়ে যান। কি এত ভাবছেন বলেন তো? ও ও আপনি বুঝবেন না। আর কিছু কি বলতেন? অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে পারছি না। চা কফি কিছু খাবেন? না, এই সময়ে চা কফি কিছু খাই না। আপাতত আমি কিছু খাবো না, এখন বাসায় যেতে চাই। ওকে, বাই। সি ইউ সুন। আই উইল বি ওয়েটিং ফর ইউ। বাই। উঠে চলে এলাম। এবার তো খুশি খুশি লাগছে। আল্লাহ আল্লাহ গো, তুমি আছো। মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলিস? আলহামদুলিল্লাহ। আল্লাহ মুখ চেয়ে তাকিয়েছেন। এবার মনে হচ্ছে আল্লাহ একটু সুখের ছোঁয়া দিয়েছে। আব্বু কোথায়? ডিউটি দিতে গেছে। আব্বুকে আর এই গার্ডের চাকরি করতে হবে না, ছেড়ে দিতে বলবো আজকে। আস্তে আস্তেই রাজের সাথে কথা হয়েছে। রুমে এসে বিছানায় হেলান দিলাম। দুপুরে জি আপু, বলেন কেমন আছেন? আর কি মনে পড়লো? আপনার ফ্রেন্ডের এত ইগো কেন? এত ইগো ভালো না। পছন্দ করি তাই এমন করে নাকি? শুধু আপনাকেই দেখায় না, সব মেয়েকেই দেখায়। আপনি জবের জন্য রেখেছিলেন, জানতাম এত বড় লোক আপনারা। তাহলে আমার বন্ধু ঠিকই আছে। কেন কেন? এর জবাব একদিন ঠিকই পাবেন। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। ওকে, বাই। দেখতে দেখতে কয়েকদিন গেল। সময়গুলো কাটছে স্টুডেন্ট পড়িয়ে। আগামীকাল 1 তারিখ। আগামীকাল থেকে অফিসে যাওয়া শুরু। আব্বু কাজ ছেড়ে দিতে বললাম, তখন বলেছে এই মাসটা শেষ করে ছেড়ে দেবে। খাওয়া শেষ, বসে ফোন টিপছে। তখন একটা ফোন এলো, আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি বাসায়, কি করি, বাইরে আয়। তা ঠিক আছে, কিন্তু এই নাম্বার কার? আমার সিম কার্ডে অফার দিচ্ছিল, তাই নিয়ে নিলাম। শালা, তোর কাছে কতগুলো সিম কার্ড আছে? আমার মনে হচ্ছে তোর কাছে 20টার উপরে সিম কার্ড হবে। কোথায় আছিস? স্কুল মাঠে বসে আছি। মারুফ থেকে আরও কয়েকজন আছে। দাঁড়া, আসি। ফোন কেটে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে চলে এলাম স্কুল মাঠে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে যা কাজ থাকে তাই করলাম। তারপর 8:30টার দিকে বাসা থেকে বেরিয়ে চলে আসি অফিসের দিকে। 8:50 বাজতে বাজতে অফিসে পৌঁছেও যাই। অফিসের ভিতরে এসে দেখলাম অনেকে আছে। সবাই সিনিয়র, নতুন কেউ নেই মনে হচ্ছে। ছেলেটা কি নতুন জয়েন করেছে? মনে তো হচ্ছে। আমাদের তো এই অফিসে কোনো পোস্ট ফাঁকা ছিল না। আছে তো, ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর পোস্ট। আমার মনে হচ্ছে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। এমনভাবে আলোচনা না করে ছেলেটাকে জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। এই যে মিস্টার। একজনের ডাক শুনে ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম, আমি আকাশ আহমেদ নীল, আপনাদের পরিবারের নতুন এক সদস্য, মানে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও, কথা বলার আগ্রহ কি নেই যে এমনভাবে ইন্ট্রো দিলেন? না, তেমন না। একটা একটা করে প্রশ্ন আমার কাছে ভালো লাগে না, তাই একসাথে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনার পরিচয়টা স্যার? আমি সাগর, অফিসের ডিরেক্টর। মিসেস। আপনার পরিচয়? এই যে মিসেস। স্যার, উনি কি কানে শোনেন না? আরে না, ও হয়তো আপনাকে দেখে ক্রাশ খেয়ে কল্পনার জগতে চলে গেছে। দেখুন, হয়তো আপনাকে নিয়ে সংসার সাজিয়ে ফেলেছে। আহা, আমি এতটাই কি সুন্দর? এক্সকিউজ মি, আপনি আমার কেবিনে আসুন। ম্যাম এই কথা বলে চলে গেল। আমি ওনার এমনভাবে আসাতে এবং চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। থাকুন স্যার, নতুন। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ বলেই হাঁটা দিলাম ম্যামের কেবিনের দিকে। ছেলেটা চলে গেল কেন? ম্যাম ডাকলেন তাই চলে গেল। আপনাকে বললো, আপনার সম্পর্কে জানতে চাইলো, কিন্তু আপনি কোনো রেসপন্স করলেন না। একইভাবে তাকিয়ে থাকলেন। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? বিষয়টা তেমন না, ছেলেটা অনেক হ্যান্ডসাম, তার জন্য দৃষ্টি ফেরাতে পারছিলাম না। পরে কথা বলা যাবে। মে আই কামিং ম্যাম? ইয়েস, আজকে আপনার ঘন্টা বাজাবো। আসেন আপনি। ভেতরে গিয়ে সামনে দাঁড়িয়ে বললাম, এমনভাবে না তাকিয়ে বলুন আমার কাজ কি? জাস্ট ওয়াও, ইউ আর ভেরি ভেরি হ্যান্ডসাম ডিয়ার। এমনভাবে তাকিয়ে থাকলে আমার আনইজি ফিল হয় ম্যাম।
আমার কাজ কি বলুন, আমি সেটা করি। এই ছেলেটা সামনে আসলে সব কিছু ভুলে যায়। আপনি আগে বসুন, তারপরে বলছি কি করতে হবে। চেয়ারে গিয়ে বসলাম। আরে ধুর, কেউ এমনভাবে তাকিয়ে থাকলে কি ভালো লাগে? ম্যাম, কিছু কি কাজ দেবেন? ম্যানেজার আসলেই আপনার কাজ বুঝিয়ে দিতে বলছি। আপাতত আপনি এখানে বসে থাকেন, আমি আমার কাজটা শেষ করি এবং আপনার সাথে কথা বলি। অফিসের মেয়েদের সাথে বেশি মিশবেন না। জি, তারপর আর কি কাজ? সঠিক সময়ে অফিসে আসবেন, এসে আগে আমার সাথে দেখা করবেন এবং তারপর কাজ। জি জি, তারপর? অফিস শেষে বিকেলে আমার সাথে সময় কাটিয়ে তারপরে বাসায় যাবেন। অফিস শেষ, আমার কাজ শেষ। আমি ওভারটাইম কাজ করতে পারবো না। জব শুরু করলাম না, তার আগেই ওভারটাইম কাজের কথা বলছেন। কি হলো, এমনভাবে দেখছেন কেন? ঠিক আছে, আমি ওভারটাইমের বেতন পে করে দেব। মৃদু হেসে বললাম, তাহলে ঠিক আছে। তারপর আর কি, কিছু কি করতে বলবেন? টাকার জন্য আর কি করতে পারবেন? মনে মনে বললাম, বজ্জাত মহিলা কোন দিকে বলতে চাইছে খুব ভালো করেই বুঝতে পারছি। আমার সীমা ওই পর্যন্ত। এমন ছেলেদের মতো পোশাক পরেন কেন? সমস্যা কোথায়? মেয়ে মানুষ, গোল জামা, শাড়ি, গ্রাউন এইসব পরবেন, তা না করে এইসব পরছে। না মানে এই পোশাকে আপনাকে ছেলে ছেলে মনে হয়। আমি কি খুলে দেখাবো? আমি ছেলে না মেয়ে দেখে নিন। না থাক, প্রয়োজন নেই। আমি জানি আপনি ছেলে। আপনার বাসায় কে কে আছে ম্যাম? আমি, ভাইয়া ভাবি, ভাইয়ের মেয়ে, আব্বু আম্মু। ভাইয়া আমাদের মেইন অফিস দেখাশোনা করে, আব্বু বাসাতেই থাকে, রেস্ট নিচ্ছে। ও, আপনি কি মনে করেন আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আছে? আমার কথা শুনে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু চেয়ে থেকে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, আমি মনে করি। আপনার মনের ধারণা ভুল। আপনি অনেক কিছু সম্পর্কে অবগত নন। আমার মনে হয় আপনার স্ট্যাটাসের ছেলে খোঁজে প্রেম করা বা তাকে বিয়ে করা দরকার। দরজায় টোকা পড়ল, মনে হয় ম্যানেজার এসেছে। নেহা পারমিশন দিতে ভেতরে এলো। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার দায়িত্ব তাকে কাজ বুঝিয়ে দেওয়া। যান, গিয়ে আপনার দায়িত্ব বুঝে নিন। জি, উঠে ম্যানেজারের কেবিনে এসে কাজ বুঝে নিলাম। ফোন বের করে দেখি 10:30 বাজছে। আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিলে একটা ফাইল খুঁজে দেখছি। বোঝার চেষ্টা করছি এইসব কী। একটা ফাইল উল্টে দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। দ্বিতীয় ফাইল দেখতে দেখতে নামাজের সময় হয়ে যায়, তাই নামাজ পড়তে এলাম। নামাজ পড়ে বের হতে হতে 1:50 বেজে গেছে। পকেট থেকে ফোন বের করে দেখি ম্যাম ফোন দিয়েছে। ওনাকে ফোন দিতেই রিসিভ করলো। জি ম্যাম, বলুন। কোথায় আপনি? নামাজ পড়তে এসেছিলাম ম্যাম। আমি কি লাঞ্চ করতে পারি? না মানে লাঞ্চ করতে গিয়ে টাইম ওভার হয়ে যাবে তাই বললাম। আমার কেবিনে চলে আসুন, এখানে আপনার লাঞ্চ রেডি আছে। আজকের মতো খেয়ে নিচ্ছে, কিন্তু আগামীকাল থেকে এইসবের প্রয়োজন নেই। আগামীকাল থেকে আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসবো। আজকে নিয়ে আসেননি? না, আগামীকাল থেকে নিয়ে আসবো। ফোন কেটে অফিসে ওনার পারমিশন নিয়ে ভিতরে এলাম। চেয়ারে বসতে একটা প্যাকেট এগিয়ে দিল। আপনার এখনও খাওয়া হয়নি? না, হাত পরিষ্কার করলে খাওয়া শুরু করেন, আর যদি হাত পরিষ্কার না থাকে তাহলে ধুয়ে এসে খাওয়া শুরু করেন। হাত পরিষ্কার আছে, খেতে শুরু করি। খাওয়া শেষে চলে আসি আমি আমার ডেস্কে। বিকেলের দিকে। এক্সকিউজ মি। জি বলুন। হাই, আমি রাফা। আপনার সম্পর্কে জানলাম। আর ইউ ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আর ইউ সিঙ্গেল? দেখে তো বিবাহিত মনে হচ্ছে, কিন্তু আমি সিঙ্গেল আছি। কেন সেটা জিজ্ঞেস করছে, বুঝলাম না। জি, আমি আপাতত সিঙ্গেল। ও, আমিও সিঙ্গেল। আর ইউ কিডিং মি? আপনাকে কোন দিক থেকে অবিবাহিত মনে হচ্ছে? আপনি বিবাহিত দেখেই বোঝা যাচ্ছে। বাহ, মনে হচ্ছে আপনি অবিবাহিত এবং বিবাহিতদের উপর অনার্স মাস্টার্স করে রেখেছেন। এগুলোর উপর মাস্টারি হাসিল করে রাখলেও আপনি এবার ভুল। বুঝলাম। আমি নামাজ পড়তে যাব বলেই পাশ কাটিয়ে চলে এলাম। নামাজ পড়ে ডেস্কে এসে ব্যাগ নিয়ে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। ওনার সাথে অফিস থেকে বের হয়ে এলাম। উনি গাড়ি নিয়ে আসতেই উঠে বসলাম। পাশে একটা শপ আছে, ওখানে সে গাড়ি দাঁড় করলো। ম্যাম নামতেই আমিও নেমে গেলাম। এখানে আসা হলো কি জন্য আপু? আপনি আজব মানুষ সেটা আমি জানি, কিন্তু এত আজব জানা ছিল না। অফিসে যতক্ষণ ছিলাম ততক্ষণ ম্যাম, আর অফিস টাইম শেষ হতেই আপু। ওটা প্রফেশনাল জায়গা, ওখানে তো আপনি ম্যাম বস, তাই না? এখন আপনি আমার সিনিয়র, কলেজের সিনিয়র, তাই আপু। এখন বলুন এখানে আসা হলো কি জন্য? কথা বলার জন্য, সুন্দর একটা বিকেল এনজয় করার জন্য। আপনি কি জানেন আমি
কখন সবচেয়ে বেশি হ্যাপি থাকি? না থাক, আপনার জেনে কাজ নেই। আপনি কি জানেন আমার সবচেয়ে বেশি পছন্দ কি? না থাক, এটা জেনেও লাভ নেই। তাহলে বলছেন কেন? যখন বলবেন না তখন এইসব কখন জানেন এগুলো বলছেন কেন? মন চাইলেও তাই বলছি। আমার কোথায় যেতে বেশি ভালো লাগে জানেন? না থাক, আপনার জেনে লাভ নেই। ও আচ্ছা, বুঝেছি আপনার কথা। আপনার ফ্রেন্ড? সেটাই তো দেখছি, মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে এসেছে। চলেন গিয়ে দেখি। কি প্রয়োজন কাবাব মেয়ে হাড্ডি হবার? তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। ঘাসের ওপর বসে আমাকে বসতে বললো। একটু দূরত্ব রেখে বসে বললাম, এমনভাবে সময় নষ্ট করে কি হচ্ছে? সময় নষ্ট? কোথায় সময় নষ্ট করলাম? কখন কখন কখনো কখনো মনকে, মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য সময় দেওয়া প্রয়োজন। লাইফে এনজয় করারও প্রয়োজন আছে। তা ঠিক আছে, আপনার কি এইসব কিছু বিরক্ত লাগে না? মাঝে মাঝে বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই অফিসে জয়েন করেছি। আর সব থেকে বড় প্যারা আব্বু আম্মুর বিয়ের প্যারা। বিয়ে করবো বিয়ে করবো। বিয়ে করে নিলেই তো পারেন, তাই না? বয়স তো কম হলো না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। আপনার এক্স গার্লফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে? না, আমার অতীত বর্তমান কিছুই নেই। ওগুলোকে কখনো প্রশ্রয় দেয়নি। ছোট থেকে আমার মাথায় ঘুরপাক খেয়েছে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে এবং পরিবারের হাল ধরতে হবে। আপনার ফুপি এবং ফুপা অনেক ভালো। এটা ঠিক বলেছেন। আপনার বড় ফুপি এবং ফুপা থেকে অনেক ভালো। ভাইয়া অনেক ভালো। ওদের পরিবারের সবাই ভালো। আমার চাচা থেকে ফুপি সবচেয়ে বেশি পছন্দ ছোট ফুপি এবং ফুপাকে। আমার বাবা সামান্য একজন গার্ড, তারপরেও আমাদের পছন্দ করলো এবং আপুকে বউ বানিয়ে নিয়ে গেল। আপনার ফুপি পছন্দ করে নিয়ে গেছে। ভাইয়া খারাপ বা তার পছন্দ হয়নি সেটা বলছি না। বিয়ের সময় যৌতুক চায়নি এবং পরবর্তীতে কোনো কিছুর জন্য চাপও দেয়নি বা কখনো বলেওনি। তবু আব্বুর সাধ্যের মধ্যে একটা বাইক কিনে দিয়েছিলেন। ও, আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কি আশা করেন? কোনো কিছুই না। তাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিসটাই তো আমার কাছে চলে আসবে, তাহলে তাদের থেকে আর কি চাইবো? আমার কথা শুনে আমার দিকে ঘাড় কাত করে তাকালো। এমনভাবে ঘুরে দেখার কি আছে? অনেক কিছু দেখার আছে, আবার অনেক কিছু দেখার নেই। ওহ, এখন আব্বুর অপারেশনটা করাতে পারলেই হতো, কিন্তু এত টাকা নেই। হয়তো 2.5-3 লাখ খরচ হবে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত পরশুদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। বলছিল অপারেশন করাতে হবে। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। আমি কি অফার করেছি ভুলে গেছেন? আপনি অবুঝ, কখনো কোনো জিনিস বুঝে বলেন না। আপনার মনে হয় আপনার এই ডিসিশন বা আমাকে আপনার বড় হিসেবে আপনার ফ্যামিলি মেনে নেবে? কখনোই না। কেন শুনবে না? আমার সব কথা শুনে, আমার সব চাওয়াও পূরণ করে। আরে, আপনি এই কথাটা বলে দেখিয়েন তো। একবার দেখেন আপনার চাওয়া পূরণ করে কি না। আগামীকাল তো শুক্রবার, অফিস ছুটি। আগামীকাল আপনার আব্বু আম্মুকে নিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। তারপর দেখেন রাজি হয় কিনা। দেখবেন রাজি হবে না। আমার মনে হয় আমার আব্বুকে আমার থেকে বেশি আপনিই বেশি চান। আপনাকে যা বললাম তা করেন। জি বুঝলাম। কিছুক্ষণ ওনার সাথে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। পরদিন সকালে আম্মুকে নিয়ে নেহাপুদের বাসায় এলাম। নেহাপু সকালে বলল যে আমাদের ডেকেছে। ওনার আব্বু নাকি আব্বুর সাথে কথা বলবে। আমার তো তা ভয় হচ্ছে কিছু হবে। বাসার ভিতরে এসে সালাম দিয়ে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আব্বু আর আমি সোফায় বসলাম। আমরা বসতে বসতেই বললেন, আমি দেখতে চাচ্ছিলাম যে আমার মেয়েকে যে ভালোবাসে সে ছেলে কেমন, তাই ডেকেছি। তো আপনি কি করেন? জি, আমি একজন সিকিউরিটি গার্ড ছিলাম, এখন এই কাজ ছেড়ে দিয়েছি। একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলেন? আপনার সাহস আছে বলতে হয়। আব্বু তুমি এমনভাবে কথা বলছো কেন? চুপ করো তুমি। তুমি আর একটা কথা বললে সেটা তোমার জন্য ভালো হবে না। আমার মেয়ে হয়ে তোমার রুচি এতটাই খারাপ হবে ভাবতেও পারিনি। কিভাবে তুমি একজন সিকিউরিটি গার্ডের ছেলেকে ভালোবাসতে পারো? তোমার এতটা অধঃপতন হলো কিভাবে? আর আপনি একটা লোভী। যে শুনেছেন মেয়ের বাবার অনেক টাকা পয়সা, নাচতে নাচতে চলে এসেছেন। আপনার কি দোষ? ছোট লোকদের তো এমনই চরিত্র, টাকা পয়সাওয়ালার লোক দেখলে মাথা ঠিক থাকে না। আপনার পছন্দ হয়নি আপনি বারণ করে দিতেন, কিন্তু এমনভাবে অপমান করার কি আছে? এই চুপ, তোদের আবার মান সম্মান আছে? যদি থাকতো তাহলে এখানে আসতি না। তোর কি স্ট্যাটাস আছে যে আমার ঘরের জামাই হবি?
আমি উঠে বললাম, আব্বু চলো। আব্বুকে উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বাসার ভেতর থেকে বেরিয়ে এলাম। আব্বু আমাকে মাফ করো, এমন কিছু হবে জানলে কখনো তোমাকে নিয়ে আসতাম না। আমি বুঝতে পারিনি যে আমাদের অপমান করার জন্য রেখেছে। আমাকে এইসব শুনতে হবে কখনো ভাবিনি। তোর উচিত ছিল তোর যোগ্যতা অনুযায়ী রিলেশন করার। সরি আব্বু, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আব্বু কিছু বললো না, চুপ করে থাকলো। এমনভাবে কথা বলার কি ছিল আব্বু? তোমার তাদের পছন্দ হয়নি গতকাল রাতে বললে আমি বারণ করে দিতাম। এমনভাবে ডেকে নিয়ে এসে অপমান করার কি খুব জরুরি ছিল? তোমার মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আর তুমি ওই ছেলেকে জব থেকে বের করো। তোমার স্পর্ধা কত যে আমার বাসায় তাদের আসার জন্য বলেছ। বেরিয়ে আসতে একটা রিক্সা পেয়ে গেলাম। উঠে বসে চুপ করে আছে। আব্বুর মুখে একটা কথাও নেই। এর বদলা আমি অবশ্যই নিব, এমনভাবে বদলা নিব জীবনেও ভুলবে না। ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি নেহা ফোন দিয়েছে। রিসিভ করে কানের কাছে নিলাম। সরি, আমি জানতাম না এমন কিছু হবে। কিছু না বলে ফোন কেটে পকেটে ভরতে যাব, তখন আবার ফোন বেজে উঠলো। ভাইব্রেশন করে পকেটে রেখে দিলাম। দেখি আব্বু সামনের দিকে হেলে পড়ছে। তাড়াতাড়ি ধরে বললাম, আব্বু আব্বু কি হয়েছে? কিন্তু কোনো রেসপন্স নেই। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। ভাই তাড়াতাড়ি হসপিটালের দিকে টান দেন, মনে হচ্ছে আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। রিক্সাওয়ালা রিক্সা করিয়ে হাসপাতালের দিকে টান দিল। প্লিজ দ্রুত। কিছুক্ষণ পরে আব্বু আব্বু আব্বুর কি হয়েছে? আব্বু আর বেঁচে নেই। মজা করছিস আমার সাথে? বলছি এটা মজা, আমাকে মিথ্যা বলছিস? কেঁদে উঠতেই আপু কান্না জুড়ে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো? সব কিছু আমার জন্য হয়েছে, আমি আব্বুকে মেরেছি। চোখ মুছে বললাম, আমি হাসপাতালে, আম্মু কিছু জানে না। এখন বাসায় নিয়ে যাব, প্লিজ তুমি আম্মুকে সামনে নিও। ফোন কেটে দিয়ে রাজকে ফোন দিলাম। রে কি খবর? মানে আব্বু আর বেঁচে নেই রে। তুই গেলি নেহা আপুদের বাসায় আর তুই বলছিস আঙ্কেল বেঁচে নেই? এত কিছু বলার সময় নেই, আমি এখন সেন্ট্রাল হাসপাতালে। রাজ কিছু না বলেই ফোন কেটে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো, কিভাবে শান্ত করব? কয়েক মিনিট পরেই দেখি রাজ দৌড়াতে দৌড়াতে আসে। পাশেই কাজে এসেছিলাম, কিন্তু কিভাবে কি হলো? ওর দিকে তাকিয়ে বললাম, নেহার আব্বু আমাদের অনেক অপমান করে, অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে আসি। হয়তো সেটাই সহ্য করতে পারেনি। বন্ধু, আমি আমার বাবাকে খুন করেছি, আমার কারণে এই সব কিছু হয়েছে। আমি যদি ওখানে না নিয়ে যেতাম তাহলে এমন কিছু হতো না রে। শান্ত হ। তুই যদি শক্ত না হতে পারিস তাহলে তোর বোন আর আম্মুকে কিভাবে সামলাবি? আন্টি বাপু জানে? আব্বুকে বলেছে, কিন্তু আম্মুকে কিছু বলেনি। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে আব্বুর লাশ নিয়ে এলাম। কিছুক্ষণ পরে লাশের পাশে বসে আছি আর তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? আমাকে এতিম বানিয়ে দিল, আমাকে এতিম বানিয়ে চলে গেল। একে একে মানুষজন জমা, আপু আম্মুর কান্নাকাটি। তাদের এমন দেখে আমার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি আরও ভেঙে পড়েছি। দেখতে দেখতে সময় কাটলো। দাফন করার ব্যবস্থা করা হলো। 2:30টায় জানাজা। দাফন সম্পন্ন করে বাসে এসে আম্মুর কাছে এলাম। আম্মু আমাকে ক্ষমা করো, আমার একটা ভুলের জন্য এমন হয়ে গেল। আমি আমার বাবাকে মেরে ফেলেছি। আম্মু আমাকে তুমি শাস্তি দাও। কি হয়েছে? আপনি এমনভাবে ফোন দিচ্ছেন কেন? আপনারা কেউ ফোন রিসিভ করছেন না কেন? আকাশকে ফোন দিছি, মেসেজ দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না। সে আর কখনো ফোন ধরবে না, আপনার সাথে কথা বলবে না। আপনি না বলেছিলেন আপনার আব্বু আপনার সব ইচ্ছে আবদার পূরণ করে? তাহলে আজকে কি হয়েছে? এমনভাবে অপমান করার কি খুব প্রয়োজন ছিল? আপনি জানতেন না আঙ্কেলের হার্টের সমস্যা ছিল? আপনি জানেন কি হয়েছে? আপনার আব্বুর করা অপমান সহ্য করতে না পেরে আঙ্কেল হার্ট অ্যাটাক করে মারা গেছে। হোয়াট? বিশেষ করেন আমি জানতাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি এমনভাবে ডেকে অপমান করবে। আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে কখনোই ডাকতাম না, বিশ্বাস করেন। আমাকে আর কখনো ফোন দিবেন না। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না। আর আকাশকে পাওয়ার স্বপ্ন ইচ্ছে মন থেকে চিরতরে মুছে ফেলুন। আমি কি বলেছিলাম মনে আছে? যে আপনি ঠিক আপনার প্রশ্নের উত্তর পাবেন। আপনি সব কিছু যতটা সহজ ভাবেন অতটা সহজ না। হ্যালো, আমার অপরাধ কি? আমার ভুল কোথায়? কেন এমন হলো? কেন কেন কেন? আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম, এত বাধা কেন? নেহা এইসব বলতে বলতে তার রুমের সব কিছু ছেড়ে ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের শব্দ শুনে বাসায় সবাই চলে এসেছে। কি হয়েছে? এমনভাবে সব কিছু ভাঙচুর করছো কেন? এগুলো করে কোনো লাভ হবে না। আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি জানো আকাশের বাবার
হার্টের অসুখ ছিল। তোমার করা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমি কিভাবে খুনি হতে পারি? আমি শুধু তাদের জায়গায় চিনিয়ে দিয়েছি। এখানে আমার কোনো অপরাধ নেই। আর এসব আবর্জনা দূর হলেই ভালো, সমাজ ও পরিবেশ ঠিক থাকবে। তুমি এতটা খারাপ, তুমি এতটা জঘন্য। এইসব বলেই কিছু লাভ হবে না। আমি কতটা খারাপ তুমি হয়তো জানো না। এমনি এমনি এত টাকার পয়সার মালিক হয়ে যায়নি। বিয়ে? আমি কখনো বিয়ে করবো না। প্রয়োজনে মরে যাবো, তারপরেও বিয়ে করবো না। তোমার যা ইচ্ছা করো, আমার পছন্দ করা ছেলের সাথেই তোমার বিয়ে হবে। শোক কাটিয়ে উঠতে কতদিন লাগবে জানি না, তবে সব কিছু ভুলে যাওয়া কি সম্ভব? যতদিন বেঁচে আছি ততদিন কোনো কিছুই ভুলবো না। দরজায় হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি, তবে যে জিনিসটার জন্য এত কিছু, সেই জিনিসটা তার থেকে আগে কেড়ে নিব। নেহা, তুমি স্ট্যাটাস অনুযায়ী ছেলে পছন্দ করবে না? তার সম্পর্কে খোঁজ খবর নেবা না? তুমি জানতে না ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? না জেনে রিলেশনে গেছো? ভাবি প্লিজ যাও এখানে। এরপর থেকে কোনো কিছুই ভালো লাগবে না। ভাবছে আমাকে বিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ভুল ভাবছে। এখন থেকে সমস্যা শুরু হবে। আমি এমন অবস্থা করব যে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করবে। কী সব বলছো? মাথা ঠিক আছে? নিজের পরিবারের ক্ষতি করবা? এইটা কিভাবে ভাবতে পারো? তোমরা যেমন তোমাদের সুখের জন্য, নিজেদের ভালোর জন্য এসব করতে পারো, তাহলে আমিও আমার হ্যাপিনেসের জন্য সব কিছুই করতে পারি। আর পরিবার, আমার এমন জঘন্য ভাবতেও পারিনি। এমন পরিবারের প্রয়োজন নেই। আমি যেমন ভালো থাকবো না, কাউকে ভালো থাকতেও দেবো না। এখন যাও, তুমি যাও বলছি। রাগ কমে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু এত সহজ না। ওই ছেলের থেকে তুমি কি পাবে? ওই ছেলের আছেই কি? এক মাসে তুমি কত খরচ করো হিসাব আছে? ওই ছেলের থেকে এইসব পাবে? সুখে থাকতে ভূতে খিলালে যা হয়। ওদের কিছু না থাকলেও তোমাদের মতো জঘন্য চিন্তাধারা না, তোমাদের মতো নীচ না। আর তোমার এই সব কিছু শোনার ইচ্ছে আমার নেই। তোমাকে আমি যেতে বলেছি। নেহাপুর ভাবি রুম থেকে চলে যায়। নেহাপু বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে শুরু করে। সব কিছু তার জন্য হয়েছে, এগুলো ভেবে আরও কান্না করছে। সন্ধ্যায় বসে আছি, আপু পাশে এসে বসলো। কি হয়েছিল? তুই বুঝতে পারিসনি আব্বুর অবস্থা? না, একসাথে করে রিসে আসিলাম, হঠাৎ সামনে ঝুঁকে পড়তে দেখে ধরে ডাকাডাকি করলাম, কিন্তু সারা শব্দ পাইনি। ওই রিক্সা করে হাসপাতালে উদ্দেশ্যে যাই। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখে বলে মারা গেছে। টাকার জন্য অপারেশন করাতে পারিনি। আমি ছেলে হয়ে বাবার কোনো কাজেই লাগতে পারিনি। আমি পারিনি চিকিৎসার জন্য টাকা জমাতে। আমি কিছু করতে পারিনি। আমাদের কাছেও তো টাকা পয়সা ছিল না রে, না হলে আব্বুর অপারেশনটা করিয়ে নিতাম। আমিও কিছু করতে পারিনি। আমাদের শুধু দিয়ে গেলেন, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। চোখের পানি মুছে বললাম, আমাদের এখন দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। তুমি কয়েকদিন থেকে আম্মুকে সামলে নাও। আব্বুর শোকে আবার আম্মুকেও না হারিয়ে ফেলি। রাতে চুপচাপ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। বুকের ওপর ফোনটা আছে। নেহা আপু অনেকবার ফোন দিয়েছে, কিন্তু রিসিভ করিনি। অনেক মেসেজ করেছে, রিপ্লাইও দিইনি। ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতাম। ওনার কথা যদি না শুনতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। আব্বু অপমানিত বোধ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। আমার ছোট্ট একটা ভুলের জন্য আমি আজকে এতিম। সজোরে দিলাম একটা গালের উপর থাপ্পড়। কেন এমন করলি তুই? তুই তো তোর কিডনি বিক্রি করেও তোর বাবার চিকিৎসা করাতে পারতি। ফোনটা বেজে উঠলো। ফোন নিয়ে দেখি রাজ ফোন দিয়েছে। ইচ্ছে করলো না কথা বলতে, তাই কেটে আবার বুকের ওপর রেখে দিলাম। প্রতিশোধ নেব, কিন্তু কিভাবে নেব? আমি কি করতে পারবো? আমি কিছুই করতে পারবো না। সব কিছু আমার নাগালের বাইরে। আমার কাছে কোনো প্রকারের সাপোর্টও নেই। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া। এটা নিশ্চিত জব থেকে বের করে দেবে। নেহা বের না করলেও ওর বাবা আর ভাই তো করবে। এখন তুই কি করবি? বাসা থেকে যে পালিয়ে চলে এলি, কোথায় থাকবি? তোকে কি খুঁজে পাবে না বলছিস? তোর বাবার ভাই অবশ্যই তোকে খুঁজবে। আমি বিয়ে করবো না মানে বিয়ে করবো না। মিষ্টি আপুকে ফোন দে, একটা রিপোর্ট বানাতে হবে। মানে কিসের রিপোর্ট? তুই কি করতে চাচ্ছিস? আমি প্রেগনেন্ট, এরকম একটা রিপোর্ট। আমার সমস্ত বিয়ে এটা নিয়ে আটকানো যাবে। আর তুই এমনভাবে তাকিয়েছিস কেন? এখনো কিছু হয়নি, ওটা ভুয়ো রিপোর্ট হবে। এটা দিয়ে সম্ভব হবে? এই প্ল্যান তোর কাজে আসবে না। তোকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাবে।
আর যদি সত্যি নিয়ে যায় তাহলে তোর প্ল্যান ফেল। আর তুই প্রেগনেন্ট এটা বিশ্বাস করেও বলবে বেবি নষ্ট করার জন্য। একটা জিনিস বুঝতে চেষ্টা কর, কিছু পাবি না ওই ছেলের থেকে। কেন তুই এমন করবি? আমার এমন জঘন্য পরিবারের সাথে থাকতে ইচ্ছে করছে না। আকাশের জন্য এসব করছিস? আকাশ কি তোকে মেনে নেবে? তুই পরিবার থেকে দূরে থাকতে চাইছিস, তাই না? তাহলে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে থাক, আর বাসায় আসিস না। বাসার কারোর সাথে যোগাযোগ রাখিস না। কোথায় যাচ্ছিস তুই? তুই কি বলতে চাইছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যেটা আমি ভালোবাসি, যেটা আমার পছন্দ, সেটা আমার চাই মানে চাই। মরে যাব সেই ভালো, কিন্তু আমি আমার ডিসিশন থেকে নড়বড় হব না। তোর মতো পাগল আমি আমার জীবনে আমি দুইটা দেখিনি। ওই ছেলে তোকে কি দিতে পারবে? কেন এমন পাগলামি করেছিস? ছাড় সেসব, তোকে কিছু বলে লাভ হবে না। আমার কথা বাসায় বললে সেটা তোর জন্য ভালো হবে না। আমি আপাতত গেলাম, কবে দেখা হবে কথা হবে বলতে পারবো না। কোথায় যাবি তুই? এই জায়গা ছেড়ে অনেক দূরে। আমি ঠিক সময়ই ফিরবো। আমাকে খুঁজতে খুঁজতে হয়তো আকাশের বাসায় যাবে। যদি কোনো ঝামেলা হয় তাহলে বলবি এখান ছেড়ে অনেক দূরে চলে গেছে। না বেশি কিছু বলবি, না কম কিছু বলবি, বুঝেছিস? তুই কি করতে যাচ্ছিস বুঝতে পারছি না। তোরা তো বুঝে লাভ নেই, আমি গেলাম, বাই বাই। নেহা চলে যায়। কোথায় গেল বলে গেল না। পরের দিন সকালে আমি রাজ বসে আছি, তখন দেখি নেহার আব্বু এবং পুলিশ। কি হয়েছে বুঝতে পারছি না, বলে কি জন্য? আমিও তো কিছু বুঝতে পারছি না। ওনারা এসেই বলল, আমার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আমার মেয়েকে বের করে দে। আপনার কথা ঠিক বুঝলাম না, আপনার মেয়ে এখানে কি করবে? দেখো, আমার রাগ উঠাবি না, তোকে ভালোভাবে বলছি, আমার মেয়েকে বের করে দে। মামা, আপনি কী সব বলছেন? নেহা আপু এখানে কী জন্য আসবে? কেন আসবে? তাজরিন বাসা থেকে বেরিয়ে এসেই কথাটা বলল। দেখি ভাইয়াও আছে। নেহা ম্যাম এখানে কেন আসবে? তোর ভাই বোন এখানে কেন? এখানে তোরা কি করছিস? এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আপনি এখানে পুলিশ নিয়ে কি করছেন সেটা বুঝলাম না। নেহা এখানে কি জন্য আসবে, আর আপনার পুলিশ নিয়ে আসতে হলো কেন? এই ভিখারির বাচ্চার জন্য আমার মেয়ে বাসা থেকে পালিয়েছে। আমি ভাবলাম হয়তো এখানে আছে, তাই পুলিশ নিয়ে এসেছি, যদি ঝামেলা করে। আপনার মনে হয় আপনার মতো খুনির মেয়েকে আমার বউ বানাবো? আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। মুখ সামলে কথা বল। আমি শুধু তোদের জায়গায় চিনিয়ে দিয়েছি। বামন হয়ে চাঁদ ধরতে চাইলে তোদের কি বলবো? ফকিন্নি, আবার আমার মেয়েকে বিয়ে করতে চাস? কি হয়েছে জানি না, তবে নেহা এখানে আসেনি এবং সকাল থেকে আকাশও কোথাও যায়নি। হয়তো তার ফ্রেন্ডের বাসায় অথবা অন্য কোথাও আছে। নেহার আব্বু চলে গেল। ভাইয়া আমাকে চেপে ধরলো। বাধ্য হয়ে সব কিছু বলতে হলো। সব কিছু শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, কিন্তু আব্বুকে হারিয়ে ফেললাম। আমি নিজেই নিজেকে এই দিন বানিয়ে দিলাম। নিজেকে দোষ দেওয়া বন্ধ করবি। ভাগ্যের লেখন না যায় খণ্ডন। কি করব বলো, হয়তো এমনটাই লেখা ছিল। নেহাও জানতো না যে এমন কিছু হবে। হয়তো যদি বুঝতে পারতো তাহলে তোমাকে ডাকতো না। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে মনে বললাম, বাসা থেকে কোথায় গেল? হয়তো ফ্রেন্ডের বাসায় আছে। আবার চেয়ারে বসলাম। দুদিন পর, আপু কোথায় তুমি? ফেসবুকে অফলাইন নাম্বার অফ। এখন মনে হচ্ছিল যে হঠাৎ করে এই দুনিয়া থেকে গায়েব হয়ে গেছো। আমি নিউজিল্যান্ডে। মানে তুমি নিউজিল্যান্ডে কি করছো? আর কিভাবে গেছো? কখন গেছো? জানিস না আমার দুইটা ডানা আছে, আমি উড়ে উড়ে এসেছি। মজা না করে বলো তো। পাসপোর্ট ভিসা করাই ছিল, চলে এলাম। আমার এখানে ঘুরতে আসার প্ল্যান ছিল, তাই চলে এলাম। আচ্ছা সব বাদ দিয়ে বল, ওখানের খবর কি? বাসার খবর জেনে লাভ নেই, যা পারছে করতে দে। আকাশের খবর কিছু আছে? কি বলবো, শনিবার সকালে মামা আকাশ ভাইয়াদের বাসায় পুলিশ নিয়ে হাজির। আমি ভাইয়া ওখানেই ছিলাম। আমরা না থাকলে হয়তো পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যেত। ভাইয়া আফসোস করছে, নিজেকে দোষ দিচ্ছে, বলছে তার ভুলের জন্যই এমন হয়েছে। তোমার কথা তার শোনা উচিত হয়নি, সব সময় নিজেকে ব্লেম করে যাচ্ছে। বিশ্বাস কর, সত্যি আমি জানতাম না। ডেকে নিয়ে এমনভাবে অপমান করবে ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আমার কথায় তারা রাজি, তাই ওনাদের ডেকেছিলেন, না হলে কখনোই ডাকতাম না। আপু, আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে মামা কখনো মেনে নিবে না। দেখলে শেষ পর্যন্ত কি হলো?
কত গর্ব করে বলেছিলে আব্বু আমার সব কথা শোনে, সব আবদার পূরণ করে। আমি ভুলছিলাম, আমার বাবার মতো জঘন্য মানুষ দুইটা নেই। যখন বললাম যে তোমার অপমানের জন্য আকাশের আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে, তখন বলে ময়লা পরিষ্কার হলে সমাজ ও পরিবেশ ভালো থাকে। আমার কতটা খারাপ লেগেছিল তোকে আমি বলে বোঝাতে পারবো না। তার মেয়ে বলে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কিভাবে এমন কথা বলতে পারলো? মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে? আহ, কি বলবা বলো? মামা টাকার নেশায় অন্ধ, এখন কি করবা? আপাতত এখানে থাকি, তারপর দেখছি কি করা যায়। 30 লক্ষর মতো আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে এসেছি, তবে আরও টাকা নেওয়া উচিত ছিল। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, ওইটাকে এখানে বসে খরচ করব। আচ্ছা শোন না, দেখে রাখতে পারবি? কি দেখে রাখবো? গরু যেন অন্যের জমিতে না যায়, প্লিজ বোন আমার। যার জন্য এইসব, তাকে যদি না পাই তাহলে মরেও শান্তি পাবো না। এই দায়িত্ব আমি নিতে পারবো না। ভাইয়াকে বলো, ভাইয়া সব কিছু জেনেছে, পারলে ভাইয়াই তোমাকে সাহায্য করতে পারে। কিভাবে বলবো? ন্যাকামি না করে ভাইয়াকে বলো, ভাইয়া পারলে তোমার জন্য কিছু করতে পারবে। বলবো। তোমার মতো এত পাগল মেয়ে দেখিনি। দেখে নে, ফারহান ভাইয়ার সাথে সকালে কথা বলবো, দেখি অনলাইনে আছে নাকি। ফোন রিসিভ করবে কি না তাও তো জানি না। শুয়ে শুয়ে গুগলে বিভিন্ন ধরনের প্রশ্ন সার্চ করে দেখছে, তখন মেসেঞ্জারে ফোন এলো। এখন আবার কে ফোন দিল? এই দুপুরে আবার কে ফোন দিল? নেহাপুর আইডি। রিসিভ করব, শুনে দেখি কি বলতে চাইছে। ফোন রিসিভ করে কানের পাশে ধরলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার ফোন রিসিভ করবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে ফোন রিসিভ করেছে। দেখুন, আমি ভেবেছিলাম যে হয়তো আব্বু বিয়ের বিষয়ে কথা বলার জন্য ডেকে নিচ্ছিল, তাই আপনার আব্বুকে নিয়ে আসতে বলেছিলাম। যদি বুঝতে পারতাম যে আপনাদের ডেকে নিয়ে অপমান করবে তাহলে কখনোই ডাকতাম না, বিলিভ মি। কিছু না বলে শুধু শুনে গেলাম। কি বলবো আমি? ওনার দোষ কিভাবে দেব? সব দোষ তো আমার। আমার সাথে কথা বলবেন না? চুপ করে আছেন যে? কেন বারণ করেছিলাম এইবার বুঝতে পেরেছেন? আপনার জেদের কারণে এবং আমার ভুলের কারণেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আই এম সরি, আমি বুঝতে পারিনি এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি ভেবেছিলাম সমস্যা হলেও সামান্য কিছু হবে, কিন্তু এত বড় কিছু হবে ভাবতে পারিনি। আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি। জি, তবে আপনি আমাকে বিপদে ফেলতে ছাড়ছেন না। কোথায় গেলেন আর বিপদে ফেলে গেলেন? শনিবার আপনার বাবা আমার বাসায় পুলিশ নিয়ে হাজির, অসভ্য লোক। আমি তো এখন নিউজিল্যান্ডে। ও, কিছু না বলে চুপচাপ থাকলাম। নেহাপুও কথা বলছে না, নিঃশ্বাস নেওয়ার শব্দ আসে। ঘুমিয়ে পড়লো নাকি? মানুষ কথা বলতে বলতে কিভাবে ঘুমিয়ে পড়ে? ফোন কাটতে গিয়েও কিছু একটা ভেবে হাত সরিয়ে কানের পাশে ধরে রাখলাম। কেমন যেন মনে হচ্ছে। এই মেয়ে এত জেদি কেন বুঝলাম না। একটা জেদ ধরে আছে তো ধরেই রেখেছে। বুঝলাম না। ম্যাম অফিসে আসে না, তার পিও আসে না, কিছু কি হয়েছে? কেউ না কেউ তো অফিসে আসবে। কিছু একটা ঘটেছে। আগামীকাল নতুন বস আসবে, নতুন নতুন বস, নতুন নতুন সব রুলস রেগুলেশন। আমরা শুধু গাধার খাটুনি খেটে চলছি। নতুন বস মানে? আর কে বলল নতুন বস আসবে? ম্যানেজার থেকে শুনলাম। এখন কি হয়েছে বলতে পারো না, বড়লোকদের পারিবারিক ব্যাপার। ও, কিন্তু যে ছেলেটা নতুন জয়েন করেছিল সে তো অফিসে আসবে, তাই না? সেও তো দুদিন থেকে আসছে না। জানি না কেন আসে না, এগুলো বলেও লাভ নেই। আমাদের কাজ করতে হবে, এই হচ্ছে কথা। তাতে যাই হয়ে যাক না কেন, লাঞ্চ টাইম শেষ, এখন কাজ করি। ফোন রেখে সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমানো হয়নি। বিকেলে দুজনে চুপচাপ বসে আছে, দুজনে বলতে আমি আর রাজ। এখন কি করবে? আপাতত প্রাইভেট পড়িয়ে সংসার চালাই, আরও 2-3টা ব্যাচ পড়াতে হবে। সকালে 2টা আর বিকেলে 2টা, তাহলে ওখান থেকে আমার হয়ে যাবে। নেহাপুর বিষয়ে কি ভেবেছিস? মেয়েটা যে তোর জন্য এমন করছে, তুই কি করবি? আপাতত নেহা আপু নিউজিল্যান্ডে, তার ফ্যামিলি থেকে পালিয়ে ওখানে গেছে। আমার জায়গায় থাকলে তুই কি করতে? ভালোবেসে কাছে টেনে নিতাম। এমন পাগলাটে মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমনভাবে কেউ অপেক্ষায় থাকবে না। তোর জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু আমি স্ট্রং না হলে দাবি দিতে চাইবে। আমাকে স্ট্রং হতে হবে। বিসিএস প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কিছু বলবো না, না অবহেলা করব না প্রপোজ করব, ফ্রেন্ডশিপ বলতে পারিস। বুঝলাম,
ভালোভাবে প্রস্তুতি নে। আমি বলবো নেহা আপুকে কোনো প্রকার আঘাত না করার জন্য। তুই সব কিছু ভালোভাবেই জানিস তোর জন্য সে কি থেকে কি করছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এলাম। রাতে খাবার সময় আপু বলল, আপু সেদিন থেকে এখানেই আছে, বলছিল আগামীকাল চলে যাবে। কি করবে এখন? বিসিএস প্রস্তুতি নিচ্ছি, আর আপাতত সংসারে হাল ধরার জন্য প্রাইভেট পড়াবো। 3-4টা প্রাইভেট পড়ালেই হয়ে যাবে। খুব ভালো ডিসিশন। তাহলে তুই ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দে, আমার বিশ্বাস তুই পারবি। আম্মু চুপচাপ আছে, খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। কিছু বলতে গিয়েও বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে ফোন রেখে পড়তে বসলাম। 11টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ি। রাতে ওই কুত্তি, কোথায় তুই? এখন তোর ফোন দেওয়া লাগলো কেন, কি হয়েছে? তোর বাপ আমাকে যত ধমক দিয়েছে, বাপের জন্মে এত ধমক আর কারো কাছে খায়নি। তুই চলে গেলি, আমি কেন তাদের বলিনি, কেন আটকে রাখিনি? ব্রা ব্রা। আচ্ছা, কোথায় তুই? আমি কোথায় থাকতে পারি বলে মনে হচ্ছে? নাটক কম মারাও প্রিয়, বল কোথায় তুই? নিউজিল্যান্ডে। দেশে থাকলে ঠিক খুঁজে বের করতো। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিক থাকলেই হলো। ও, তুই বলছিলি তো ঘুরতে যাবি, তাই তো পাসপোর্ট ভিসা রেডি করেছিস, কিন্তু ভিসা কখন পেয়েছিস? বৃহস্পতিবার পেয়েছিলাম। বল তোর খবর কি, কেমন আছিস? ভালো। তুই এখন আছিস আর কি করিস? এই তো বিছানায় বসে। সব কিছু যখন শান্ত হবে তখন দেশে ফিরবো। জানিস, রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। শরীর ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছিল। আমি ঘুমিয়ে যাবার অনেকক্ষণ পর ফোন কেটেছিল। এত খুশি হবার কি আছে? এখানে এত খুশি হচ্ছিস কেন? বাদ দে, তুই আমার খুশি বুঝবি না। মাঝে মধ্যেই আমি নিজেই বুঝতে পারি না কোনটা আমি খুশি আর কোনটা আমি দুঃখী। পাগল দেখেছি, কিন্তু তোর মতো দেখিনি। আর নতুন নতুন প্রেমে পড়ে এমনই হয়। ভালো, খুব ভালো। আচ্ছা, তোর ডিনার হয়েছে? 12টা 30 বাজে। ডিনার করবে না তো তোর জন্য অপেক্ষা করবে নাকি? কখন তুই ফোন দিবি? ফোন দিয়ে জিজ্ঞেস করবি আমি খেয়েছি কিনা। তুই বললে আমি খাবো, বা ফোন দিলে আমি খাবো। বয়ফ্রেন্ড কি আজকে দেয়নি তাই এমনভাবে রেখে আছিস? বাল, একদম এইসব বলবি না। আমি ভালো মেয়ে। না, তোর কথা শুনে সেইটাই মনে হচ্ছে। আর দেখ, তুই নিজেকে ভালো দাবি করে আমার মতো ভালো মানুষের অপমান করবি না। দুজনে এমনভাবে ঝগড়া করতে থাকে। 1 বছর পর আই হ্যাভ অ্যারাইভড ইন বাংলাদেশ মাই ফ্রেন্ড। খুব ভালো করেছিস। রাজশাহী কবে পৌঁছাচ্ছিস? আর কখন ঢাকায় এসেছিস? এই তো মাত্র 8:40-এ পৌঁছেছি। বিমানের জন্য অপেক্ষা করছি। আর রাজশাহী যাব না তো, যাব বরিশাল আমার বরের কাছে। না মানে এখনো বড় হয়নি, তবে হয়ে যাবে। হোয়াট? বরিশালে কি আছে? আকাশ, ও তোকে তো বলা হয়নি, আকাশ তো প্রমোশন ক্যাডার ইউএনও। তুই তো অনেক খারাপ, এই কথা আমাকে বলিসনি কেন? আর যেই লেভেলের স্টুডেন্ট ছিল এমন ক্যাডার হওয়াই স্বাভাবিক। গুড জব। রাজশাহীতে কবে আসবি? দেখা যাক, তবে যাবো কোনো একদিন। থাক, ফ্লাইট এসে গেছে, গেলাম। বরিশাল পৌঁছে তোকে ফোন দিব। বাই বাই। নেহা আপুকে রিসিভ করতে যাবার জন্য বের হচ্ছি। একাই থাকছি। কয়েকদিন পর ছুটি পাবো, তখন গিয়ে আম্মুকে এখানে নিয়ে আসবো। আর ওই ডানি তো এসেছে, এখন পর্যন্ত প্রপোজ করিনি। যেমন ফ্রেন্ডরা কথা বলে সেভাবেই কথা বলেছি। অথচ দুজনেই জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তবুও কেন জানি বলতে পারিনি। একটা সরকারি বাংলো দেওয়া হয়েছে, ওখানে একাই থাকা হচ্ছে। এত বড় বাংলা, একা মানুষ। নেহা আপু আসছে, দিয়ে দুজন হবে। ফোন হাতে নিয়ে নেহা আপুর মেসেজ এলো, লিখেছে, আমি ফ্লাইটে উঠতে যাচ্ছি, এয়ারপোর্টে এসে রিসিভ করবা। মেসেজ দেখে মুচকি হেসে রিপ্লাই দিলাম, ওকে ডিয়ার। বরিশাল সদরে পোস্টিং হওয়ার জন্য আরও বেশি সুবিধা হয়েছে। সদর থেকে দূরে হলেও ঝামেলা হয়ে যেত। একই ফাঁকে এয়ারপোর্টের তদারকি করারও হয়ে যাবে। এক কাজে দুই কাজ। বাংলো থেকে বেরিয়ে এলাম, গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বললাম, এয়ারপোর্টে চলেন। ড্রাইভার আমার কথা শুনে গাড়ি চালাতে শুরু করেছে। আহ, শান্তি, সব কাজেই সুবিধা। সরকারি চাকরিতে মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পরে এয়ারপোর্টে চলে এলাম। সবই পাওয়ার। এসে দেখলাম সবাই বেশ ভয়ে ভয়ে আছে। এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 10টা বাসে চলল। ম্যানেজারকে আগেই বলেছি
আমার স্পেশাল অতিথির কথা, সে তার মতো ব্যবস্থা করেছে। আমাকে খুশি রাখতে কী সব করছে বারণ করলাম, তাও বলল সিম্পলভাবে ব্যবস্থা করবে। কারো প্রবেশের আওয়াজ পেলাম, দেখি নেহা পাশে থাকা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে এগিয়ে গেলাম। এই মেয়েকে নিয়ে একটা সমস্যা, তাকিয়েই থাকে, আশেপাশের লোকজন আছে সেটা দেখে না। এদিকে এগিয়ে বললাম, এমনভাবে তাকিয়ে না থাকে এটা নাও। আরে কতদিন সামনাসামনি দেখি না জানো তুমি, কতটা অপেক্ষা করেছি তুমি জানো। দেখলাম ম্যানেজার বেরিয়ে গেল। ধন্যবাদ, বেচারা হয়তো সিচুয়েশন বুঝতে পেরেছে। ফুল না নিয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ে দিয়েছে। আমাকে কি ভেজানোর ইচ্ছে হয়েছে? তুমি কোনো কথা বলবে না? এবার শক্ত করে জড়িয়ে ধরল, আমিও জড়িয়ে নিলাম আমার ভালোবাসার চাদরে। আমার চোখের কোণে জল খুশির ঠেলায় কেঁদে দিয়েছে। এত কল্পনা, এত জল্পনা, এত দীর্ঘ অপেক্ষা আর অগণিত চাওয়ার শেষে সব কিছু এসে থেমেছে আমার কাছে, আমার বুকে, আমার বাহুতে, আমার নিঃশ্বাসের ভেতর। আমার চেয়ে সে বেশি অপেক্ষা করেছে, কিভাবে প্রতিটি দিন পার করেছে, কিভাবে বুকের ভেতর আশা আর ভয় একসাথে বই নিয়ে বেঁচে থেকেছে, সেটা শুধুই মানুষটাই জানে। 1 মাস 2 মাস নয়, টানা 3টি বছর ধরে সে শুধু অপেক্ষাই করেছে। আমাকে পাওয়ার আশায় কত পাগলামি করেছে, কত না বলা কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে, তার হিসেব নেই। তবুও সে ক্লান্ত হয়নি, হাল ছাড়েনি। আজ সব অপেক্ষা, সব কষ্ট, সব ভালোবাসে এসে আশ্রয় নিয়েছে আমার কাছে, আমার বুকে। কাঁদতে কাঁদতে হেসকি শুরু করে দিয়েছে। ছাড়িয়ে চোখ মুছে কপালে একটা চুমা দিলাম। কিছু না বলে আবার জড়িয়ে ধরল। আমি কি কোথাও চলে যাচ্ছি? আমার জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। সব কিছু বুঝলাম, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুমি আমার জন্য হালাল না। ছাড়ো, আমি তোমাকে বাংলোতে রেখে অফিসে যাব। না, তোমাকে বলার জন্য অনেক কিছু জমা হয়ে আছে, সব কিছু তোমাকে শুনতে হবে। ছাড়ো, চলো, আমি তোমার সমস্ত কথা শুনবো, তবে অফিস শেষে, এখন না। আমার অনেক কাজ আছে। তুমি তো জানো একজন ইউএনের কাজ কতটা। আমার কথা শুনে ছেড়ে দিল। দুজনে বেরিয়ে এলাম। ব্ল্যাক ব্ল্যাঙ্কেট পরে আছি, তাই ভেজা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার শরীর ঠিকই বুঝতে পারছে। ম্যানেজারকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। ড্রাইভার লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসতেই বললাম, আগে বাংলো চলেন, তারপর অফিসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। নেহা আপুর দিকে তাকিয়ে বললাম, তোমার এই চেয়ে থাকাটা কখনো পরিবর্তন হবে না? তুমি কি জানো তোমার দিকে চেয়ে থাকতে কত ভালো লাগে? মন চায় শুধু তোমার দিকেই চেয়ে থাকে। তোমার দিকে চেয়ে থাকার তৃষ্ণা কখনো ফুরাবে না। তুমি জেনেও কি করবা? জি, বুঝেছি। দুজনে টুকটাক কথা বলতে বলতে চলে আসি বাংলোতে। তুমি বাংলোতে থাকো, আমি অফিস শেষ করে বাংলোতে আসবো। রান্নার প্রয়োজন নেই, আমি লোক দিয়ে খাবার পাঠিয়ে দেব। ওকে, সাবধানে যাবেন। বাসার ভেতর থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার জিজ্ঞেস করলো মেয়েটাকে। আমি বললাম হবু বউ। ওখান থেকে অফিসে এলাম, এসে কাজে মনোযোগ দিই। বেশ কিছুক্ষণ পরে, কিরে, কি অবস্থা তোর? আপু, এই সময় তুমি কি দেশে এসেছো? আমি এখন দেশে এবং বরিশালে। বরিশালে কি করো? ও, আকাশ ভাইয়ের ওখানে গেছো? বাহ। এই এই সাবধান, বিয়ের আগে উল্টাপাল্টা কিছু করিও না। চুপ কর, তুই অনেক শয়তান হয়ে গেছিস। বল, কেমন আছিস? আমার বাসার খবর তোর কাছে আছে? না, তেমন কোনো আপডেট নেই। যেমন আছে ঠিক তেমনই আছে। গতকাল আম্মু থেকে শুনলাম সব কিছুই তোমার ভাইকে লিখে দিয়েছে, তোমার নামে কিছুই রাখেনি। উইলে তোমাকে মৃত বলে উল্লেখ করেছে। বাহ, বাবা যায়, আমি নাকি মারা গেছি। কিন্তু আমি কি আমার অধিকার ছেড়ে দেব? আমি আমার অধিকার নিয়ে তবেই ছাড়ব। আবার একটা গন্ডগোল হবে বুঝতে পারছি। আগে রাজশাহী আসো, তারপর না হয় তোমার অধিকার নিবা। তুমি ওখানে আছো, এটা ভাবি শুনলে কী যে বলবে। কেউ কিছু বলবে না। আমি কি তার ভাইকে খেয়ে নিচ্ছি নাকি যে কিছু বলবে? তুমি খাবে না চাটবে না কি করবা সেটা তুমি জানো, আমি কি শুনতে চেয়েছি? তুই তো ভালো পেকেছিস। বাসায় সব কেমন আছে বল? সবাই ভালো, কিন্তু আম্মুর জ্বর হয়েছিল, এখন কিছুটা সুস্থ। তুমি কেমন আছো? যদিও জানি তুমি ভালো আছো, তবুও তুমি বলো, তোমার মুখ থেকেই শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। এতটা ভালো তোকে বলে বোঝাতে পারবো না। তা বুঝতে পারছি,
ভাইয়া ছুটি পাবে কখন? তা কিভাবে বলবো? বললেও তো ছুরির আবদার করেছে। এবার মনে হচ্ছে আম্মুকে এখানে নিয়ে চলে আসবে। সেটাই শুনেছি, ভাবিও বলছিল এখানে আন্টি একা আছে, চলে গেলেই ভালো হবে। বিকেলে অফিস থেকে বাসায় ফিরলাম। ড্রাইভার গাড়ি পার্কিং করে চলে গেল। আমি বাসার ভিতরে এসে দেখি মহারানী সোফায় শুয়ে টিভি দেখছে। আমাকে দেখে ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়েছে। নিজেকে সামলাতে সামলাতে নিচে পড়ে গেলাম। একটু ব্যথা পেলেও কিছু বললাম না। নেহা আপু আমার উপর পড়ে আছে। মুখের সামনে থেকে চুল সরিয়ে বললাম, এটা কি হলো? কোনো কিছু হয়নি, তবে তুমি নিচে পড়ে যাবা এটা বুঝতে পারিনি। তুমি কি বুঝতে পারো শুনি? এই জন্য তোমাকে গাধি বলি। তুমি গাধা হলে আমি গাধি হবো, এটাই স্বাভাবিক, তাই না বলো? কথায় কি পারে? এমনভাবে ওপরে পড়ে থাকবা না উঠবা? ভালো লাগছে না? আমার তো ভালোই লাগছে। তোমার আরও কত কিছু ভালো লাগে। আমার বুকের ওপর 2 হাত রেখে তার হাতের উপর থুতনি রেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোথায় উঠবে তা না করে ঝাপড়ে ধরছে। বলছি, আপনি কি উঠবেন? না, উঠবো না। বলছি না আমার ভূতের ভয়, আলাদা রুমে ঘুমাতে পারবো না। এই কথা শয়তানও বিশ্বাস করবে না। এইসব বলে লাভ নেই। চলো না, কোর্ট ম্যারেজ করে নিই। তুমি কি চাও না জীবনে সুখী হতে? ভালোভাবে নিয়ম মেনে বিয়ে করব ধরে পাশে শুয়ে উঠে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে। হাত বাড়ি দিতেই হাত ধরে উঠে গেল। আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কথা বলবো। জি জানাব, আপনি ফ্রেশ হয়ে আসেন, ততক্ষণে আমি কিছু স্ন্যাক্স ব্যাগ থেকে বের করি। জি বুঝলাম। রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। দেখি বসে বসে চিপস খাচ্ছে। বাচ্চা হলে বাচ্চার খাবার নিজে খাবে। পাশে বসে বললাম, ছুটিটা যে কবে পাবো? সব সম্পত্তি আমার ভাইকে লিখে দিয়েছে, আমার নামে কিছু রাখে। উইলে আমাকে মৃত বলে উল্লেখ করেছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না। আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। সাহায্য লাগবে নাকি? মনে মনে বললাম, বললেও কিছু করব, না বললেও কিছু করব। জানি অপমান করেছিলে, সেই জিনিসটা তার থেকে কেড়ে নিয়েছি। আমি তেমন কিছুই করিনি, তার মেয়ে নিজেই করেছে। এখন বাকি একটু একটু করে প্রতিশোধ নিব। তা তো লাগবেই, আমি আমার অধিকার ছাড়বো না। যদি আমাকে আমি অধিকার না দেয় তাহলে ভালো কিছু হবে না। বুঝলাম। আরে সাপোর্ট হিসেবে তো আমি তো আছি, টেনশন নিও না। আমি তোমাকে সাহায্য করব। দুজনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, তাই উঠে নামাজ পড়তে এলাম। নামাজ শেষে বাংলোতে ফিরে এলাম। আজকে রান্নার প্রয়োজন নেই, দুজনে বাইরে গিয়ে ডিনার করে আসব। ফোন বাজছে, তাই রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নেহা তোর কোনো ওখানে কি করে? আর এই তোদের বিয়ে হয়েছে? কোথায় যাবে তাই এখানে চলে এসেছে। আর তোমার ভাইকে তুমি এত খারাপ ভাবো? তোরা পুরুষরা কতটা ভালো জানি। আর আমার সামনে এই বড় বড় কথা বলে লাভ নেই। দেখ, সাবধান করছি, যদি কিছু হয়েছে তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই নেহাকে এখানে পাঠিয়ে দে, ওর ফুপুর বাসায়, মানে আমাদের বাসায় থাকবে। আচ্ছা, বলে দেখব। ছি আপু, তুমি আমাকে এমন ভাবো? তোমার কথায় কষ্ট পেলাম। নাটক কম করো প্রিয়। তুই মিসকে শয়তান সেটা ভালো করেই জানি। তুই হচ্ছিস ভদ্র শয়তান। তুই নিজেকে যতটা ভালো দেখাও তুমি ততটাও ভালো না। নেহাকে তোর কাছে নিরাপদ মনে করছি না, তুই এখানে পাঠিয়ে দে। আমি বাঘের কাছে আপু, তুমি ভুল ভাবছো। কে কার কাছে বন্দি বুঝতে পারছি। নেহা অনেক ভদ্র ভালো মেয়ে, তুই নেহাকে এখানে পাঠিয়ে দে। তুই এসে বিয়ে করে তারপর নিয়ে যা, কিছু বলবো না, কিন্তু এখন তোর সাথে কোনোভাবেই থাকতে দেব না। এ তো আচ্ছা মুসিবত। কি এত ভাবিস? আগামীকাল এখানে পাঠিয়ে দিবি, আগামীকাল যেন এখানে থাকে। বলছি, যতক্ষণ না যাবে আমি যে শান্তি পাবো না সেটা জানি। নেহা যেতে চাইলে ভালো। নেহাকে বললে ঠিক আসবে। এখন ফোন রাখলাম, বাই। আপু ফোন কেটে দিয়েছে। কান কেমন ভোঁ করছে। বেরি মানুষের কোনো কিছুর জোর না থাকলেও মুখের জোর ঠিকই আছে। রুম থেকে বেরিয়ে বাইরে এসে সোফায় বসে বললাম, আপুর ফোন ছিল, আমাকে তোমার ফুপুর বাসায় থাকতে বলেছে। এখানে নাকি থাকতে দেবে না। কেন কেন? আপুর কথা, তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে। আপু ঠিকই তো বলেছে, আমি ভদ্র নম্র ভালো। তুমি কি আমাকে খারাপ অভদ্র পাবো? এই রাগ দেখিয়ে লাভ হবে না। আমি ভালো করেই জানি তুমি কেমন শয়তান। তুমি নাকি ভদ্র আর ভালো। আহা, আমি তোমাকে যা বলতে পারি, তোমার সাথে যা করতে পারি,
সেটা কি তুমি ছাড়া অন্য কাউকে বলতে পারবো? তাহলে তাদের কাছে কেন ভালো হব না বলো? শুধু কি তাই, তোমাকে বিশ্বাস করলেও নাকি আমাকে বিশ্বাস করে না। তুমি নাকি বাঘের কাছে বন্ধি। আপু তো ঠিকই বলেছে। ঠিক বলেছে তাই না? তবে রে, তোমায় তো আমি উঠে দৌড় দিয়েছে, পেছনে পেছনে আমিও দৌড় দিলাম। একটু দৌড়াদৌড়ি হলো। আমি তো ক্লান্ত। বাপরে, কবে যে এমনভাবে ছোটাছুটি করেছি মনে পড়ে না। এসে সোফায় এসে বসলাম। নেহা আপু এসে পাশে বসে বলল, আপু আমাকে নিয়ে কতটা চিন্তা করে, আমাকে কতটা ভালোবাসে। তাই না? আগামীকাল এখান থেকে চলে যাবা। বাপরে, শীত ভালোই পড়েছে। চা হলে বেশ ভালো হতো। দাঁড়াও, চা বানিয়ে নিয়ে আসছি। যাও যাও। নেহা উঠে রান্নাঘরে গেল। আমি নিউজ দেখতে শুরু করি। একটু পরে চা বানিয়ে নিয়ে এলে চা খেতে খেতে টিভি দেখতে শুরু করি। পাশে এসে কাঁধে মাথা রাখলো, শুরু করলো তার কথা। কোথায় কি করেছে, কিভাবে থেকেছে, এইসব আমিও মনোযোগ দিয়ে শুনতে থাকি। রাতে ডিনার শেষ করে বাংলোতে এলাম। বেশ শীত পড়েছে। নেহা আপুকে রুম দেখিয়ে বললাম, কিছুদিনের জন্য ওটা তোমার রুম। গুড নাইট। আর আমি কিন্তু তোমার সাথেই যাব। আপুকে বলে দিবা আমি যাব না। যদি এখানে যেতাম, মানে ওখানে যেতাম, তাহলে কি আর এইদিকে আসতাম? তুমি যাবা না এটা জানি। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠতে হবে। তোমার মনে হয় নেহা আসবে? জানি আসবে না, বলতে হয় তাই বললাম, এটা আমার দায়িত্ব। আম্মুকে কি বলছো? কথা বলছো আম্মুর সাথে? আম্মু জানলে কি বলবে? দেখো, হয়তো তোমার শালার বলা হয়ে গেছে, তারা কয়েকদিনের মধ্যেই আসবে। এসে যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দুজনের জন্য নাস্তা নিয়ে এলাম। নেহা এখনও ঘুমাচ্ছে। না উঠিয়ে খেয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বাজে। তাই উঠে রেডি হয়ে চলে আসি অফিসে। মেসেজ দিয়ে রাখলাম যেন আমাকে না খুঁজে। উঠে নাস্তা করে নেয়। একটু বসে থেকে একটা ফাইল দেখে আবার বেরিয়ে পড়লাম। একটা বিদ্যালয়ে কাজ চলছে, ওখানে যেতে হবে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই নেহার ফোন এলো। এসে রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাক দিলেই তো হতো। ওকে দিয়ে দেখলাম ঘুমিয়ে আছো, তাই ডাকিনি। টেবিলের ওপর কিছুই রাখা আছে, খেয়ে নিও। যখন বাসা থেকে আসবা তখন শাক সবজি মাছ মাংস নিয়ে আসবা। আজকে থেকে বাসাতেই রান্না করব। মাছ মাংস ফ্রিজে আছে, ছুটির দিনে রান্না করি। বাই। একটু ব্যস্ত এবং গাইতে আছে, ফোন রেখে দিলাম। আমি যথেষ্ট চেষ্টা করছি এখানের জীবন বৈচিত্র্য পরিবর্তন করার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার। আমি জানি আমাকে মরতে হবে এবং এইসবের হিসাব রবের দরবারে দিতে হবে। ইতিমধ্যে ঘুষের অফার অনেক এসেছে, সব ফিরিয়ে দিয়েছি। আমার পরিবার সেই শিক্ষাটুকু দেয়নি। আম্মু আমাকে বারবার বলেছে, তুই যদি ঘুষের টাকা নিস এবং সেটা যদি আমার পেটে যায়, তাহলে সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। তোকে তোর আব্বু নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে তোকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে। আম্মুর কথা শুনে এবং আল্লাহর ভয়ে এটা গ্রহণ করি না। সৎ পথে ইনকাম করি, সৎ পথে চলি, তাও জানা অজানা পাপ হয়ে যায় এবং হচ্ছে। যতদিন বিয়ে না করছি ততদিন তো হবেই, তবে যথেষ্ট চেষ্টা করছি নিজেকে সামলাতে। এসে স্কুল পরিদর্শন করলাম, অল্প আপ্যায়ন করলো, সেগুলো খেতেই হলো, চা নাস্তা আর কি। ওখান থেকে অফিসে এলাম। দুপুরে আম্মুর সাথে কথা বললাম। গতকাল বলা হয়নি, আম্মুর থেকে নেহার বিষয়টা লুকাতে পারলাম না, তাই বলে দিয়েছি। প্রথমে একটু রাগ করলেও পরে আর কিছু বলেনি, তবে বললো যেন ভুলভাল কিছু না করি। নেহার দুপুরে খাবার ব্যবস্থা করে এসেছি। যে হোটেলে খাওয়া দাওয়া হয় সেখানে বলে এসেছিলাম যেন খাবার পৌঁছে দেয়। সন্ধ্যায় সবজি নিয়ে বাসায় এলাম, আর তার জন্য চিপস এবং স্যান্ডউইচ। এসে জড়িয়ে ধরেছে। এই মেয়ে ভালো হলো না। গতকাল এত করে বললাম, এখনও বিয়ে হয়নি, কিন্তু শুনছেই না। কোথায় ব্যাগ ধরবে তা না করে এসে আমাকে জড়িয়ে ধরছে। ছেড়ে ব্যাগ ধরে বলল, তুমি আমাকে না বলে চলে গেছো, এটাই অনেক বড় রাগ করেছি। রাগ করেছো? তার জন্য তোমার এইসব অখাদ্য নিয়ে এসেছি। ধন্যবাদ। দাঁড়াও, রান্নাঘরে রেখে আসছি। নেহা রান্নাঘরের দিকে গেল, আর আমি রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে এসে সোফায় বসলাম। এমনভাবে যাচ্ছে দিন। 10 দিন পরে ছুটি পেলাম 20 দিনের, তাই 2টা ফ্লাইটের টিকিট কেটে চলে আসি রাজশাহীতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বললাম, তুমি কোথায় যাবা? এখন বাসায় যাব, দেখব যেই আরাম করেছি সেটার কেমন ইফেক্ট। শয়তান, নিজের পরিবারের সাথে কেউ এমন করে?
কিসের পরিবার? যারা আমাকে মৃত বলে তাদের আমি কি বলবো? যাই দেখি কি অবস্থা হয়ে আছে তাদের। যদি বাসায় প্রবেশ করতে না দেয় তখন ছোট পুপিদের বাসায় যাব। ওকে, আমি আমার বাসার উদ্দেশ্যে এবং নেহা তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শয়তানি কি কি করেছে বলছি। গত 3 দিন আগে NBR-কে ফোন দিয়ে বলেছি তার বাসায় অনেক ব্ল্যাক মানি এবং স্বর্ণ আছে। তার পরিচয় না দিয়ে শুধু বাসার ঠিকানা দিয়ে বলেছি, কি আছে না আছে সে ভালোভাবেই জানে। কোন লেভেলের শয়তান নিজ পরিবারের সাথে এমন করে। এতে পরে নেহা বাসার ভিতরে যায়। নেহার ভাবি ডাক শুনে নেহার আব্বু আম্মু তাদের রুম থেকে বেরিয়ে আসে। নেহা দেখে তার আম্মু কান্নায় ভেঙে পড়লেও ওর আব্বু প্রচণ্ড রেগে যায়। নেহার আম্মু নেহাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় আর বলতে থাকে, কোথায় ছিল এতদিন? কী জন্য এসেছিস? তুই তো এই বাসা ছেড়ে চলে গিয়েছিলি, তাহলে কি জন্য ফিরে এসেছিস? আমি আমার অধিকার নিতে এসেছি। আমি শুনলাম ভাইয়াকে নাকি সব কিছু লিখে দিয়েছেন, আমাকে নাকি মৃত বলে ঘোষণা করেছেন। আমার কোনো মেয়ে নেই, আমার সম্পত্তি কি করব? কাকে দেব সম্পূর্ণ? আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোর মতো বাইরের কোনো মেয়ের অধিকার কিছু বলার নেই। তাই? কিন্তু আমি তো আমার সমস্ত অধিকার নিয়ে তবেই ছাড়বো। তোমার কোনো কিছু নেই নেহা, এখন সব কিছু তোমার ভাইয়ার। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই, তুমি কিছু পাবে না। এখানে দেবার মতো তোমার কিছুই নেই। বাবা মায়ের মধ্যেখানে কথা বলবেন না ভাবি। এটা আমার বাসা, এখানে শুধু আমি উঁচু গলায় কথা বলবো। আর আমার কোনো মেয়ে নেই, বাসা থেকে বেরিয়ে যা তুই। বলেছি না আমি আমার অধিকার নিয়ে তবেই যাব। আমি আমার অধিকার না পেলে সেটা কারোর জন্য ভালো হবে না। উত্তর বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার চোখের সামনে থেকে যাবি? একদম এগিয়ে আসবেন না। মেয়ে বলে যখন স্বীকার করছেন না, তখন আপনার অধিকার নেই আমাকে মারার। কি করবা তুমি? তোমার যা ইচ্ছা করো নেহা। আর এটা ভদ্রলোকের বাসা, এখানে চেঁচামেচি করবা না। আমার যা ইচ্ছে করলে সেটা তোমাদের কারোর জন্য অনেক ভারী পড়বে। আমু, তুমি এমন মরা কেতো না তো। তুমি বাকিদের থেকে খুব বেশি ভালো না, তুমি কম কিছুও না। তুই কি এই বাসা থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। তোমরা আমাকে আমার অধিকার দেবা না? না, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই, তোর কোনো অধিকার নেই, তুই কোনো কিছুই পাবি না। আমি গেলাম এবং তোমরা উল্টো দিন গিনতে শুরু করো। দেখো তোমাদের সাথে কি কি হয়। তোমরা যে কখনো ভালো হবে না জানি। আমি তোকে জন্ম দিয়েই ভুল করেছি। যদি জানতাম এমন কিছু হবে তাহলে তোকে জন্মের পরেই গলা চেপে মেরে দিতাম। আব্বু, আমার কি আফসোস জানেন? আপনার মতো মানুষের ঘরে কেন জন্ম নিয়েছিলাম। আপনার মতো অমানুষ আমি কখনো দেখিনি। আমার ভাবতেই লজ্জা লাগে আপনি আমার পিতা, যে কিনা মানুষকে মানুষ বলে মনে করে না। সে নাকি আমার পিতা, মানুষকে বলে রাস্তার ময়লা আবর্জনা। ছি, এতটা নিচু মনের আপনি। আমি আপনাকে নিয়ে গর্ব করতাম। আপনি আমার কথা শোনেন, সব কথা রাখেন, আমার সব চাওয়া পূরণ করেন। আপনি অনেক ভালো। আমি কি আপনার কাছে খুব বেশি কিছু চাইছিলাম? আপনার তো অনেক টাকা পয়সা ছিল, এত কিছু থাকার পরেও কেন আপনারা তো লোভ? সেদিন আমার চাওয়াটাই কেন পূরণ করলেন না? ইমোশনাল কথাবার্তা হয়ে গেল না, তুই যেতে পারিস। আমার কোনো মেয়ে নেই। নেহা আর কিছু বলল না, পেছনে ঘুরে হাঁটতে লাগলো। নেহার আম্মু আটকাতে চাইলো, জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদের উচিত ছিল আমাকে ছোট থাকতেই মেরে ফেলা। আজকের পর থেকে তোমাদের খারাপ দিন দেখতে হবে। এই বাসা ছেড়ে চিরদিনের মতো গেলাম। ছাড়ো, বাই। তোমাদের বোঝা উচিত ছিল কেন আমার সুখের জীবন রেখে এমন করলাম। নেহা ওর আম্মুকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, তোমরা কখনো পরিবর্তন হবার না। নেহা তার ট্রলি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসে। এসে তার ফুপির বাসায় চলে আসে। আমি বাসায় আসতেই আম্মু নেহার কথা জিজ্ঞেস করলে বলি যে তার বাসায় গেছে। আমার বাসা শহর থেকে অল্প দূরে। এসে বিছানায় গা এলিয়ে দিলাম। আপু, এমনভাবে কান্না করো না। জানো যে তাদের ভুল কখনো স্বীকার করবে না। কেন শুধু শুধু ওখানে যেতে গেছো? কেন এমন? আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম যে এমন করেছিলাম? এতেও খুব কষ্ট পেতাম না। যখন নিকৃষ্টের মতো কথা বলল তখন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। টাকার কারণে সবাই অন্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ বলে মনেই করে না। আমার এটা ভেবেই কষ্ট হচ্ছে যে আমারই এসবের কারণে একজন মারা গেছে। কি করবা বলো? কিছু করার নেই। লোভ, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমি ভেবেছিলাম যে তারা আমাকে দেখে খুশি হবে, আগলে জড়িয়ে ধরবে, কিন্তু তারা একটু পরিবর্তন হয়নি। মামা ভাঙবে কিন্তু মচকাবে না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, হয়তো সব কিছু ঠিকঠাক হবে।
ভেবেছিলাম তাদের মানিয়ে বুঝিয়ে দিয়ে বিয়ে করব, কিন্তু তারা তো শুনতেই চায় না, আমাকে বুঝতেই চায় না। আমাকে বলল আমি যেন আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু উল্টো আরও আরও দূরত্ব বেড়ে গেল। বিছানায় শুয়ে ভাবছি না জানি কি করছে। আচ্ছা ফোন দিয়ে দেখি কি করছে। ফোন দিতেই রিসিভ করলো। কি করো? সরি। সরি কেন? আবার কি করেছো? তুমি বললে আমি যেন আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু আরও দূরত্ব বেড়ে গেল, সম্পর্কটা আরও খারাপ হয়ে গেল। কি আর বলবো তোমায়, যা হবার তা হয়ে গেছে। তোমার পরিবার ছাড়া বিয়ে এটা কেমন যেন হয়ে যাচ্ছে। শোনো, তুমি আবার যাও, ওটা তোমার পরিবার, তোমার আম্মু আব্বু। আবার গেলে অপমান করে বের করে দেবে। পরিবারের কাছে মান অপমান? তুমি আবার যাও। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তুমি যাবা। তুমি যদি যাও তাহলে আমি যাব, নাহলে আমাকে এই কথা বলবা না, এই বিষয়ে কোনো কথাই বলবা না। তাহলে তুমি কান্নাকাটি বন্ধ করো। কান্না করছো কেন? কে বলেছে আমি কান্না করছি? আমি কান্না করি না। তাই না? কান্নাকাটি না করে চুপচাপ হয়ে যাও। একটু কথা বলে ফোন রেখে দিলাম। 2 দিন পর বিয়ে হলো। নেহার অভিভাবক হয়ে আপুর শ্বশুর শাশুড়ি বিয়েটা দিল, মানে নেহার ছোট ফুপি এবং ফুপু। অল্প আয়োজন করা হয়েছে, খুব বড় করে বিয়ের আয়োজন করিনি। নেহার আব্বু আম্মুকে দাওয়াত দিয়েছিল, কিন্তু কেউ আসেনি। তাদের এক কথা, তাদের কোনো মেয়ে নেই। বাসর ঘরের ভিতরে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনভাবে না তাকিয়ে থেকে ঘুমটা তুলে আনবক্স করুন। এই মেয়ের দেখি ধৈর্য ধরছে না। আচ্ছা করছি। বিছানায় বসে ঘুমটা সরিয়ে হেসে উঠলাম। এমনভাবে চোখ পাকা করে রেখেছো কেন? মনে হচ্ছে কানা। না আসলে ওই আর কি। আচ্ছা দাঁড়াও, আমি কিছু কাজ করি। আমার শ্বশুরের ঘুম হারাম করি না, মানে এখন না হলেও আগামীকাল থেকে হবে। আমার পক্ষ থেকে গিফট। কি করবা? 3টা বিল্ডিং সরকারি নিয়মকানুন মেনে হয়নি। যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক ভেজাল। মেয়েদের যে কসমেটিক্স তৈরি হচ্ছে সেগুলোতে ভেজাল। টাকা খেয়ে সব কয়টা মুখ বন্ধ রাখবে। তোমার রাগ হচ্ছে না? কেন রাগ করতে যাব কেন? রক্তের টান বলে কথা, একটু তো রাগ হবেই, তাই না? আমার কোনো রাগ হচ্ছে না, কোনো হেল্প লাগলে বলো। আপাতত ডকুমেন্টগুলো সিআইডির কাছে পাঠিয়ে রাখি। কাজ না হলে সচিবের কাছে পাঠিয়ে প্রতিশোধ নিব। যেই ভাবা সেই কাজ দিলাম পাঠিয়ে। তারপর আর কি, বাকিটা ইতিহাস। 2 দিন পর আমাদের ওখানে ইউএনওর অফিসে বসে ওনার সাথে কথা বলছি, আর ওনাকেও সব ডকুমেন্ট দিলাম। আশা করা যায় কাজ হয়ে যাবে। নেহার কাছে অনেক ইনফরমেশন পেয়েছি, দিয়ে আরও অনেক কাজ হয়েছে। ওখান থেকে বাজারে এসে রাজকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম, কি রে কোথায় তুই? ডেটে আছি। ভালো, তাহলে ডেট কর। বাজারে এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় এলাম। রুমে এসে দেখে নেহা কারোর সাথে ঝগড়া শুরু করেছে। রেগে ফোন কেটে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এই তো শুরু। আমাকে আমার অধিকার দিবে না, আমাকে কিছু দিবে না, কিন্তু সরকারকে ঠিক দিবে। কে ছিল? ভাইয়া ছিল। আমাকে বলে আমি যেন এই সব ইনজেকশন না দিই। আমি নাকি সব কিছু সিআইডি থেকে পুলিশকে বলেছি। আমি তো বলেছি। আজকে তো ইউএনএ কে সব কিছু দিয়ে এলাম। তোমার ভাইকে বলো ধ্বংস করে ছাড়বো, কাউকে শান্তিতে থাকতে দেব না। তোমার বাবার অহংকার চূর্ণ বিচূর্ণ করব। এখানে যতদিন আছি শান্তিতে থাকতে দেব না। তোমার বাবার হার্টের সমস্যা নেই তো? আরে না, আমার বাবার হার্ট হচ্ছে স্টিলের হার্ট, এত সহজে হার্ট অ্যাটাক করবে না। সেই ভালো। আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না বাবা, কিন্তু তুমি এমনভাবে হায়নার মতো দাঁড়িয়ে আছো কেন? রান্নাঘরে গেলাম, আম্মু বের করে দিল, বলে আমাকে রান্না করতে দেবে না। আমার প্রচুর খিদে পেয়েছে। ব্যাগে গাজর আছে, বসে গাজর খাও, আর না হলে মোলা খাও। খাবা আর বায়ু ছাড়বা। ছি কি গন্ধ। ছি, তোমার বলে তুমি খাও। আর কিছু নিয়ে আসোনি? চিপস বা আর কিছু? এত চিপস খেলে শরীরে রোগ বাসা বাঁধবে। আমার কথা শুনে মুখ ভার করে নিয়েছে। এটা কোনো কথা হলো? ছোট বাচ্চাদের মতো করছে। এখন গিয়ে গাজর খাও, বিকেলে নিয়ে আসবো, প্রমিস। ঠিক তো, গাজরের হালুয়া বানাবো। সরো তুমি। নেহা উঠে চলে গেল। এই মেয়ে কখন কি করে সেই ভালো জানে। আহা, ভাগ্যে জামায়াত নেই। উঠে বাইরের চায়ের দোকানে আড্ডা দিয়ে দুপুরে এলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। না, গাজরের হালুয়া খেয়ে বলো কেমন হয়েছে। এখন হালুয়া খাবো না, ভাত।
তোকে কেউ পেট ভর্তি করে খেতে বলছে? এত কষ্ট করে রান্না করলো, তুই খেয়ে দেখ। অল্প নিয়ে খেয়ে নেহার দিকে তাকালাম। কেমন হয়েছে শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে। নতুন কিছু খাওয়া হলো না, অনেক সুন্দর, নাইস। কে রান্না করেছে দেখতে হবে না? তা তো দেখতেই পাচ্ছি। কথা বলতে বলতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে এলাম। এসে বিছানায় ধপাস। যাচ্ছে এমনভাবে দিন। একদিন সকালে আমি আম্মু নেহা বসে আছি আর টিভি দেখছি। তখন হঠাৎ করে দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভদ্রতার খাতিরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসুন। আমার কথা শুনে 5 জন ভেতরে এলো। 5 জন বলতে নেহার ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু থেকে পুরো ফ্যামিলি আছে, আর তার ছোট ভাতিজিও আছে। নেহা একবার তাকিয়ে টিভির দিকে নজর দিল। আম্মু উঠে বলল, ইনারাকে চিনলাম না তো। নেহার আব্বু আম্মু তাদের সালাম দিল। নেহা তাদের দিকে আর ফিরেও দেখলো না। এই মেয়ের এত অ্যাটিটিউড বলার মতো না, কিন্তু শুধু আমার বেলায় উল্টো ছিল। চেয়ার এগিয়ে দিলাম, না বসে দাঁড়িয়ে আছে। তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমি এখন কার্টুন দেখছি, শেষ হলে কথা বলতে পারবো। নেহার এমন কথা শুনে ওর বাবা রেগে কিছু বলতে পারছে না, কোনোভাবে রাগ কন্ট্রোল করে নিল। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে বারণ করে দিলাম। পুলিশ পাঠালেই তো তারা এসে নিয়ে যেত, এত কষ্ট করে এখানে আসতে হতো না। আপনার মতো লোকের পায়ের ধুলো পড়াতে এই বাসাটা সম্মানিত হয়নি, বরং অসম্মানিত হয়েছে। বলুন কী জন্য এসেছেন? আপনারা না দাঁড়িয়ে থেকে বসুন। আর বৌমা, এমনভাবে অপমান করা ঠিক না। ওনারা তোমার পরিবার, উনি তোমার বাবা। আমার কোনো বাবা নেই আম্মু, আমি এতিম। মিস্টার নেহাল হাসান, কিছু কি বলবেন? কিছু বলার থাকলে বসুন, না হলে যেতে পারেন। নেহা, তুমি এগুলো কি শুরু করেছো? যা শুরু করেছো সেই সব বন্ধ করো। আমি কিছু করিনি, আমাকে ব্লেম করে লাভ নেই। আমি জানি তুমি এসব করছো। এসব বন্ধ না করলে সেটা তোমার জন্য ভালো কিছু হবে না। আপনার এমন হুমকির জন্য দণ্ডবিধি 503 ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ড হতে পারে। আপনি আমার পাশে এসে আমার ওয়াইফকে হুমকি দিচ্ছেন। নেহার ভাইয়া কিছু বলতে আসলে বললাম, প্লিজ আপনারা বসুন। সোফা নেই যে আপনাদের সোফায় বসে দেব, প্লাস্টিকের চেয়ার আছে, সেগুলো দিয়ে বসতে হবে। আমার শাশুড়ি বসে নেহার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে প্রাণী। মনে হচ্ছে মেয়েকে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি আপনাদের কিছু করিনি। কি হয়েছে যে আমার বাসায় স্বয়ং এসেছেন? শুধু আপনি না, ফ্যামিলির সবাই চলে এসেছেন। এ বাসায় আপনাদের দেওয়ার মতো তো কিছু নেই। নেহা, এমনভাবে কথা বলে কি জন্য? ওনারা আমাদের বাসায় মেহমান। যাও যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। ওঠো আম্মু, যাও। সে সব কিছু করার প্রয়োজন নেই। নেহা, তুমি এসব বন্ধ করো আর আমাদের বিজনেস আমাদের করতে দাও। তুমি জানো আমাদের কতটা ক্ষতি হয়েছে। এখানে আমি কি করব? আমার কিছু ক্ষতি হয়েছে যে আমার ব্যথা অনুভূত হবে? আমাকে আমার অধিকার দিয়ে দেন, কিন্তু এখন আপনাদের কিছুই লাগবে না। নেহা, মেহমানদের সাথে এমনভাবে কথা বলতে আছে? আমার কথা শুনে চুপচাপ হয়ে গেল। দেখুন কি হয়েছে বলতে পারছি না। যদি ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে তাহলে বসে আপনারা কথা বলে ঠিক করেন, এবং আপনাদের সবাইকে দুপুরের দাওয়াত রইল। যত প্রবলেম তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার পরিবারের এমন অবস্থা। এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে কিছুই জানো না। মনে মনে বললাম, ভাঙবে কিন্তু মচকাবে না। দেখুন এখানে আমার কোনো দোষ নেই, শুধু শুধু আমাকে দোষ দিবেন না। নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়ার স্বভাব পরিবর্তন করুন নিহাল সাহেব। আমি কিছু করিনি এবং আমি কিছু জানিও না। নেহার আব্বু তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলো। বের করে উঠে নেহার কাছে গিয়ে, এখানে আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আছে। যেই অধিকারের জন্য এত কিছু করছো, সেই অধিকার এখানে আছে। আমার কিছু লাগবে না। কিছু না, প্রয়োজন না থাকলেও এই সব বন্ধ করে আমাদের শান্তিতে থাকতে দাও। নেহা পেপার নিল, তারপর চোখ বুলিয়ে পড়ে আবার ফেরত দিয়ে বলল, আমি কি আপনার মেয়ে যে সম্পত্তি নিব? আমি যদি আপনার পরিবারের কেউ হতাম তাহলে গ্রহণ করতাম। তাহলে তুমি আমার পরিবারের সাথে এমন করলে কেন? ওটা আমাকে অপমান এবং আমার মৃত শ্বশুরকে অপমানের ছোট্ট একটা প্রতিশোধ নিয়েছি। এখনো রাস্তায় নামতে হয়নি, তার জন্য শুকরিয়া আদায় করুন। আপনাদের আর কিছু বলবো না এবং আপনাদের থেকে প্রতিশোধ নিবও না। আপনারা যেতে পারেন। নেহার আব্বু আর কিছু বলল না, পেছন ঘুরে বাসা থেকে বেরিয়ে গেল। নেহার ভাই এসে নেহাকে অনেক কথা বলল। নেহার থেকে কোনো রিপ্লাই না পেয়ে ওর ভাবি এবং ভাইয়া চলে গেল। আন্টি নেহার দিকে তাকিয়ে আছে। নেহা উঠে
ওর আম্মুর পাশে চেয়ার টেনে বসে হাতে হাত রাখলো। পারলে আমাকে মাফ করো আম্মু, তোমাকে এমনভাবে আঘাত করার কোনো ইচ্ছে ছিল না। আমি রুমে এলাম। তিনজনে হয়তো কথা বলছে। কান্নাকাটি আমার ভালো লাগে না, কাউকে কাঁদতে দেখলে নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তাই চলে আসা। একটু পরে নেহা রুমে এলো, এসে ঢুকরে কেঁদে উঠল। উঠে দাঁড়িয়ে কাছে গিয়ে হাত ধরে বিছানায় বসিয়ে সামনে বসে বললাম, কেঁদে কি করবা? মনকে শান্ত করার জন্য হলেও কান্না করতে পারো, কিন্তু আফসোস থেকে যদি কান্না আসে তাহলে লাভ নেই। তোমার এইসব আগে ভাবা উচিত ছিল। উঠে পাশে বসতেই কাঁধে মাথা রাখলো। চুপচাপ বসে থাকলাম। কান্না করছে, করুক কিছুক্ষণ। বসে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর 20 দিনের ছুটি কাটে আমি, আম্মু আর নেহাকে নিয়ে চলে আসি বরিশালে। আবার শুরু হলো কর্মজীবন। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।